প্রথম 2-1 মাস তো জীবনে আমি কোনো একটা নেগেটিভ কমেন্টও পাই না, ফার্স্ট টাইম যেটা পাইছিলাম, এই তুই তো লসাগু গসাগু পারিস না, তুই অঙ্ক কেন পড়াস। আমি 4 বছর ধরে পড়াইছি, এত মানুষ পড়াইছে, it really hit me. But anyway, যেহেতু আমি অনেক বছর ধরে আসি, I figured one thing, it's a percentile game. আপনি কি রিয়াল মাদ্রিদের সাপোর্টার নাকি বার্সেলোনা? রিয়াল মাদ্রিদের সাপোর্টার। আমি তো লাস্ট দিন আরেকটা মিল আছে, শাবাশ। আমি লাস্ট দিন এখান থেকে আসি, আমাকে রিয়াল মাদ্রিদের একটা জার্সিও দিছে। আর ব্রাজিল নাকি আর্জেন্টিনা? ব্রাজিল। এতগুলি মানুষ কোম্পানি চালাচ্ছি, স্যালারি কিভাবে দিব? বাট আই নেভার লস দ্যাট হোপ। ওই হোপটা যে এই যে নিজের মধ্যে ধরে রাখাটা, এই ফিলিংসটা আসলে আমার আর্মি থেকে আসছে। So এই জন্য আই এম রিয়েলি গ্রেটফুল টু বাংলাদেশ আর্মি। সো আমরা ডেফিনেটলি উই আর ওপেন টু কোলাব উইথ এনি এডটেক, ইভেন উইথ 10 মিনিট স্কুল অ্যাজ ওয়েল। যেহেতু আমরা হায়ারিং সলিউশনস দিচ্ছি, উই ক্যান গিভ দ্য সলিউশন টু 10 মিনিট স্কুল অ্যাজ ওয়েল। যেহেতু হায়ারিং একটা ম্যাসিভ প্রবলেম, তো এরকম দেয়ার ক্যান বি মাল্টিপল ওয়েজ টু কোলাব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার 8th এপিসোড অফ আওয়ার পডকাস্ট ফ্রম ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স। আমাদের পডকাস্টের টাইটেল কিন্তু ইন্টারঅ্যাক্টিভ আড্ডা, যেখানে আমরা বেশ অনেক ডিফারেন্ট নিউ অ্যাজ ওয়েল অ্যাজ ওল্ড অ্যাজ ওয়েল অ্যাজ মেনি ইন্ডাস্ট্রি এক্সপার্টদের লাইফ নিয়ে জমজমাটভাবে আড্ডা দিই। আজকে আমি সাদিয়া ইসলাম প্রমি আছি আপনাদের এই পডকাস্টের হোস্ট হিসেবে। এর আগে ছোট্ট করে একটু বলে নেই, BIDS এর একটা সার্ভে বলছে বাংলাদেশে ইন্ডাস্ট্রি সেক্টরের কিন্তু ইন টোটাল 30% স্কিল গ্যাপ আছে, উইচ ইজ আ হিউজ পার্সেন্টেজ। এর পাশাপাশি আরেকটা ব্যাপার বেশ অ্যালার্মিং, সেটা হচ্ছে বাংলাদেশের ইউথ 84% এরকম ইউথ আছে যারা বেসিক ডিজিটাল স্কিলসটা পর্যন্তও জানে না। সো এই কারণেই আজকে আমরা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে এরকম 2জন প্রিয় মুখ নিয়ে এসেছি আমাদের এই পডকাস্টে। আজকে আমাদের সাথে যে 2জন গেস্ট আছেন, তারা দুজনই স্কিল ডেভেলপমেন্ট আর ওভারঅল ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন একদম তাদের ক্যারিয়ারের বেশ শুরু থেকেই। সো প্লিজ ওয়েলকাম উইদাউট এনি ফার্দার এডু আমাদের সবার প্রিয় আইমান সাদিক ভাইয়া অ্যান্ড আমাদের রেয়ার আল সামির ভাইয়া। দুজনই নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, এখনও যাচ্ছেন, আগেও গিয়েছেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস ইউর প্রেশাস টাইম। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আই এম ভেরি এক্সাইটেড, ভেরি হ্যাপি। আমি এই প্রোগ্রামটা আগেও দেখছি অ্যান্ড সামির সাথে অনেকদিন ধরে কথা হচ্ছিল, উই ওয়ার প্ল্যানিং অ্যাবাউট ইট অ্যান্ড ফাইনালি আই এম হিয়ার, ভেরি এক্সাইটেড। Very excited as well, because most definitely আমরা যখনই ওভারঅল এডটেক নিয়ে কথা বলি বা স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি, আমরা মোবাইল ফোন বা যে কোনো ডিভাইসেই যদি ওপেন করি, সাথে সাথেই কিন্তু আমরা এই দুটো প্রিয় মুখদের দেখতে পাই। সো এটা আমার জন্য অনেক বড় একটা অনারেবল ব্যাপার। সো একটু শুরুতেই আমি একটু আইমান সাদিক ভাইয়ের কাছে একটা ছোট জিনিস শেয়ার করব ফ্রম মাই ওন লাইফ। আমি নিজেও ছোটোখাটো একটা টিচার, বাট আমি নিজে যখন টিচিং ইন্সপিরেশন বলেন বা ওভারঅল আমি নিজেও যখন স্টুডেন্ট ছিলাম, তখন বেশ ডিফারেন্ট টাইপস অফ ভিডিওস দেখার জন্য আমি অফকোর্স টুকিটাকি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামে তো সার্চ দিতামই। কিন্তু সবাই হয়তো বা আপনার অন্যান্য কোনো টাইপ অফ লাইক পড়াশোনা রিলেটেড ভিডিওসগুলো দেখেছে, বাট আমি কিন্তু সবার আগে আপনার ওই ভিডিওটা দেখেছিলাম যেটা আপনি ওভারঅল পজিটিভিটি নিয়ে করেছেন, সেটা হচ্ছে আ গ্লাস হাফ এমটি অর হাফ ফুল। সো রাইট নাও ভাইয়া, আমি একটু জানতে চাই এই মুহূর্তে আপনার জীবনটাকে যদি আমি একটা গ্লাসের সাথে তুলনা করি, আপনার গ্লাসটা কি হাফ এমটি নাকি হাফ ফুল? বাই দ্য ওয়ে, আমি কিন্তু তোমার অনেক ভিডিও দেখছি, ইউ আর আ ভেরি গুড টিচার, আই মাস্ট সে। সো আই লাভ টিচার্স যারা স্ক্রিনের সামনে অনেক পজিটিভিটি আনতে পারে, অনেক এনার্জি আনতে পারে। সো ইউ ডু ইট ভেরি ওয়েল। আমার লাইফ এখন বলতে গেলে পুরাই ফুল, আর আমি এখন অনেক দৌড়দৌড়ি করি, বুঝছো। এয়ারটা খুবই ইম্পর্টেন্ট আমার জন্য এখন। সো এন্ডুরেন্স স্পোর্টসে আছি, রানিং, সুইমিং, সাইক্লিং। সো লাইফ যদি বলি ইন জেনারেল, ইটস ভেরি ফুল, ভেরি কি বলবো, হ্যাপেনিং রাইট নাও। আমার একটা মজার বিষয় হয়েছে যে আমি যে এলাকায় থাকি, আমার সব ফ্রেন্ড সার্কেল ওই এলাকায় থাকে। সো অফিস টাইমের বাইরের টাইমটাও এখন আমার জন্য বেশ এক্সাইটিং। ওয়াও, অফকোর্স। উইথ দ্যাট বিং সেড, আপনি যেভাবে বললেন যে আপনি স্পেয়ার টাইমে হয়তো বা অনেক ডিফারেন্ট কাজ করেন, আপনার সোশ্যাল মিডিয়াতে আমরা তা দেখে থাকি, অ্যান্ড অনেকের কাছে এই জিনিসটা অনেক অবাক লাগে যে কিভাবে হাউ ডু ইউ ব্যালেন্স ইউর ওয়ার্ক লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ অল অফ ইউর সোশ্যাল লাইফ। এর পাশাপাশি যদি আমি আপনার টিচিংটা নিয়ে বলি, আপনি এত ডিফারেন্ট স্কিলস শিখিয়েছেন সো ফার। আমরা স্কিলস নিয়ে সার্চ দিলেই আমরা আইমান সাদিকের এত ভিডিওস দেখি, কিন্তু যদি একটু ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করি, হোয়াট ইজ দ্য ওয়ান স্কিল দ্যাট ইউ উইশ ইউ কুড টিচ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ? কমিউনিকেশন স্কিল। আমার কাছে মনে হয় যেই লেভেলেই আছে না কেন, একটা স্কিল যেটা তার ওই কোর এক্সপার্টিস, কোর প্যাশনের জায়গা, কোর হবির জায়গা, তার বিজনেস বলি, এন্টারপ্রেনারশিপ জার্নি বলি, প্রতিটা জিনিসকে অ্যাম্প্লিফাই করতে পারে।
ইজ কমিউনিকেশন স্কিল। অ্যান্ড এখন স্পেশালি এআই জামানায় এসে তো অনেক কাজ এআই করে দিচ্ছে, বাট এর সাথে তো কমিউনিকেট করতে হয়। এক হাত ছিল নিজের সাথে কমিউনিকেট করা, অন্যের সাথে কমিউনিকেট করা, সৃষ্টিকর্তার সাথে কমিউনিকেট করা, এখন আসে এআই এর সাথে কমিউনিকেট করা, এটাও শেখানো দরকার। সো কমিউনিকেশন স্কিল ইজ সামথিং দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। আরেকটা কথা হলো, আমি গতকালকে ইনফ্যাক্ট দেখতেছিলাম একটা ভিডিওতে জেফ বেজোসের, সো বলছিল যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এই ওয়ার্ডটা ইউজ করতে গেলে আমরা একটু প্রবলেমে ফেলি, আমাদের ইউজ করা উচিত ওয়ার্ক লাইফ হারমোনি। কেন? সো এক্সপ্লেন করে বলছে যে দেখো, তুমি যখনই ব্যালেন্স করতে যাবা ইট উইল ফিল লাইক ইউর ব্যালেন্সিং আইদার এইটা অথবা এইটা, রাইট? এটা বাইনারি, মানে এটা হইলে এটা হবে না, এটা হইলে আবার এটা হবে না। সো হি সেড যে ইউ শুড লুক ফর হারমোনি, মানে ইউর ওয়ার্ক লাইফ শুড বি সো ফুলফিলিং যে তুমি বাসায় এসেও ইউর এনার্জাইজ। তোমার বাসার লাইফটা শুড বি সো পিসফুল যে তুমি যখন অফিসে যাও ঠান্ডা মাথায় কাজ করতে পারো। সো হি সেড যে ওকে, লেটস ট্রাই টু ফিগার আউট হাউ ইউ ক্যান ব্রিং ওয়ার্ক লাইফ হারমোনি ইন আওয়ার লাইফ। আর ওখান থেকে আমার কাছে মনে হয়েছে যে ট্রাইং টু ফাইন্ড দ্যাট হারমোনি। যেমন আমি যদি লাস্ট 2-3 দিন কথা বলতেছিল ফুটসল টুর্নামেন্ট, আমি থার্সডে অফিস থেকে বের হয়েছি 8:30টার সময়, বের হয়ে ফুটসল টুর্নামেন্টে গেছি, টুর্নামেন্ট শেষ হয়েছিল 3:45টার সময়, আমার আবার ভোরবেলা আবার রান ছিল। এই হলো শুক্রবারের কাহিনী। শনিবার এরকম দৌড় থাকে, সুইমিং থাকে, তারপরে তো পডকাস্টে। তো আমার যেটা হয়েছে যে রুটিনের মধ্যে চলে আসার কারণে আমার কাছে মনে হচ্ছে একটা হারমোনিয়াস ওয়েতে কাজ, দৌড়, খেলা সব কিছু ঘুরতেছে। সো আই এম কোয়াইট কন্টেন্ট। সো আমার কাছে মনে হয়েছে যে ওই জেফ বেজোসের কথাটা শুনে যে হ্যাঁ, ইটস হারমোনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যেটা মানুষকে সিন রাখে উইথ অল দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ইজ রানিং। সত্যি এই ব্যাপারটা আমরা অনেকেই কিন্তু ভুলে যাই। আমরা ভাবি যে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক, আমরা নর্মাল যে বেসিক ওয়ার্ক, আমি যদি আমার নিজের কথাই বলি, আমি বেসিক নর্মাল যে কাজটা করতেছি সেটার পাশাপাশি রাতে মনে হয় এই একটু টাইম আছে, একটু ফ্রিল্যান্সের একটা গিগ একটু করে ফেলি, আবার মনে হয় যে এই একটা ব্যাচ একটু ওপেন করে ফেলি, কি আর এমন হবে। সবসময় আমাদের মাথায় ওই জিনিসটা থাকে অ্যাট দ্য ব্যাক অফ আওয়ার হেডস, বাট আমরা বুঝে উঠতে পারি না যে ইফ আই এম হ্যাপি নাও বা ইফ আই কেয়ার অ্যাবাউট মাই হেলথ এজ ওয়েল, তাহলে হয়তো বা ইন 5 to 10 ইয়ার্স আমি এই পার্টিকুলার ওয়ার্কটা একই রকমভাবে পারসিস্টেন্টলি আমি করতে পারবো। অ্যান্ড এটা অফকোর্স অনেক ইম্পর্টেন্ট। আমরা একটু যদি সামির ভাইয়ের কাছে আসি, আপনিও আপনার এন্টায়ার লাইফের স্ট্রাগলসগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, আপনার জার্নিটা নিয়ে কথা বলবো, কিন্তু এর পাশাপাশি ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এখন যে এরকম একটা বড় কোম্পানি হয়েছে, এর পেছনের স্টোরিটা একটু জানতে চাই। আচ্ছা, আমি সবার ফার্স্টে আসলে আয়মান ভাইকে থ্যাঙ্কস দিতে চাই আমাদের ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করার জন্য। সো আমি আসলে যদি আমার স্টোরির কথা বলি, ব্যাক ইন 2015 আমি আসলে আমার এডটেকের লার্নিং জার্নিটা আপনার ভিডিও দেখেই শুরু করেছিলাম। সো ইউ আর মাই ইন্সপিরেশন। সো ওই সময় থেকে আসলে আমি 10 মিনিট স্কুলকে ফলো করি, অ্যান্ড ওই জায়গা থেকেই আসলে আমার আইডিয়েশন অ্যান্ড এভরিথিং শুরু হয়। বাট আমার ক্ষেত্রে স্টোরিটা একটু ডিফারেন্ট। আমি তো আসলে আমার এইচএসসির পরে বাংলাদেশ আর্মিতে ছিলাম। সো ওইখানে হচ্ছে আই সার্ভড অ্যারাউন্ড 2 years, অ্যান্ড এরপরে আমার একটা ইনজুরির কারণে আই হ্যাভ টু কাম ব্যাক। দেন আমি আসলে প্রচুর টিউশন করাইতাম, সো প্রচুর স্টুডেন্ট পড়াইতাম, অ্যান্ড ডিফারেন্ট লার্নিং ইনস্টিটিউটসের সাথে আমি ইনভলভ ছিলাম। সো ওই জায়গা থেকে আমার একটা প্যাশন ক্রিয়েট হয় টু ডু সামথিং ইন এডুকেশন। অ্যান্ড যেহেতু আসলে লাইক আমার ইনভলভমেন্ট আসলে স্কিল ডেভেলপমেন্ট বেসড ছিল, সো এই জন্য আমি চিন্তা করলাম যে আসলে স্কিল ডেভেলপমেন্ট বেসড কোনো এডটেক শুরু করা যায় কিনা, যেহেতু বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইজ আ ম্যাসিভ প্রবলেম। বিকজ আমি দেখেছি যে আমার আশেপাশের অনেক সিনিয়র্স, জুনিয়র্স, তারা আসলে গ্র্যাজুয়েট করতেছে, কিন্তু দিন শেষে গ্র্যাজুয়েশনের পর একটা লং টাইম তারা জব পাচ্ছে না। অ্যান্ড প্র্যাকটিক্যাল লার্নিংসের গ্যাপ, অনেক স্টোরি আমরা মার্কেটে দেখতে পাই, আশেপাশে দেখতে পাই। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে লাইক মার্কেটে দের ইজ আ জেনুইন প্রবলেম টু সলভ আনএমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিল গ্যাপ। সো ওই জায়গা থেকে আসলে ইন্টারেক্টিভ কেয়ারসের জার্নিটা শুরু করা। সো এরপর থেকে আসলে যখন আসলে জার্নিটা শুরু করে, আই নেভার নিউ যে কোম্পানিটা আসলে এত দূর আসবে। আই জাস্ট ট্রাইড অ্যান্ড এভরিথিং কেম আউট। আমার সামনের সাথে বেশ কয়েক জিনিস মিল আছে। সো আমিও বহুদিন বিভিন্ন কোচিং সেন্টারে পড়াইছি, 2 নম্বর হলো আমার আর্মিতে যাওয়ার প্ল্যান ছিল বাই দ্য ওয়ে। সো আমি তো মনে হয় গ্রিন কার্ডও পেয়েছি। হ্যাঁ, আমার গ্রিন কার্ড, ফাইনাল মেডিকেল সব ডান, আর্মি হেডকোয়ার্টার লেটার রেডি ছিল। আমার জানুয়ারি 13 তারিখে জয়েনিং ছিল। আই ওয়াজ ইন বিএমএ 69th লং কোর্স। আচ্ছা, আই ওয়াজ ইন 76 এর। সো আমি একটু বুড়া। 69 এটা আরেকটা মিল পাইলাম। আর থার্ড হলো আমারও ওই অফলাইনে যখন পড়াইতাম না, ওই অফলাইনে পড়ানোর সময় পড়ানোর মজাটা পাইছিলাম। অ্যান্ড ব্যাক ইন আওয়ার টাইম আমরা তো জাস্ট ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়াইতাম। সো তখন তো 1 বছর জুনিয়রকেই পড়ানো স্টার্ট করছি। সো অলমোস্ট সেম এজে, রাইট? তো আমার সেম এজের ছেলে পেলে তোমাকে বলছে, আরে ভাই আপনি তো অনেক ভালো পড়েন, এটা পড়ান। আই ইউজড টু লাভ দ্যাট অ্যাটেনশন।
পরে ওখান থেকে নেশা, ওখান থেকে পেশা হয়ে গেছে। বাট ইয়া, উই হ্যাভ আ লট অফ সিমিলারিটিস। অফকোর্স ভাইয়া, আপনি কথায় কথায় কিন্তু এইটাও বললেন যে রাইট নাও মার্কেটে আনএমপ্লয়মেন্টের একটা বেশ বড় গ্যাপ আছে। অ্যান্ড থিঙ্কিং অ্যাবাউট বাংলাদেশ 2.0, আমরা স্টুডেন্টরাই যে রেভলিউশনটা এনেছি, উইচ ইজ অফকোর্স আ হিউজ থিং, যেটার মধ্যে আমরা যাদের সাথে আমি কথা বলছি রাইট নাও, তাদের দুজনেরও ভূমিকা অনেক, মোস্ট ডেফিনেটলি উই হ্যাভ টু থ্যাঙ্ক দেম, উই হ্যাভ টু থ্যাঙ্ক অল আওয়ার স্টুডেন্টস হু আর ওয়াচিং দিস রিগার্ডিং দিস। বাট এর পাশাপাশি এটাও বলবো, এই যে নতুন বাংলাদেশে, একটু আইমান ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, এই নতুন বাংলাদেশের এডুকেশন সিস্টেমে আপনার কাছে কি কি মনে হয়, কি কি চেঞ্জেস আনা উচিত? ওয়েল, আমি যদি পলিসি লেভেলে থাকতাম তাহলে আমি পড়ানোর কন্টেন্ট চেঞ্জ করতাম। আমি ক্লাস 1 থেকে ক্লাস 12-এর কথা বলছি, টার্সিয়ারি না। পড়ানোর কন্টেন্টে হেভিলি পরিবর্তন আনতাম, বিকজ আমার কাছে মনে হয় যে এই জামানায় যেই জিনিসগুলো, যে স্কিলগুলো, যে দক্ষতাগুলো থাকা দরকার বা যেগুলো নিয়ে কথা বলা দরকার, ওটা আমাদেরকে এখনও পুরোপুরি রিফ্লেকশন আসে নাই। আর আমরা তো আবারও আমাদের পুরনো 2012 কারিকুলামে ব্যাক করতেছি 2025-এ। সো এটাও আমার কাছে মনে হয় যে একেবারে কারেন্ট নিডটাকে প্রপারলি সার্ভ করে না। দ্বিতীয়ত অ্যাসেসমেন্ট, স্টুডেন্টদেরকে কীভাবে অ্যাসেস করা হবে এইটাতে পরিবর্তন আনতাম। এগেন আমাদের আমল, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন একটা প্রসেস ছিল, দেন সৃজনশীল আসলো, দেন এই লাস্ট ফিউ ইয়ার্স নতুন কারিকুলামের একটা প্রসেস আসলো। নতুন কারিকুলাম থেকে এই ফাইনাল পরীক্ষা হচ্ছে একটা হাইব্রিড ওয়েতে, যে নতুন কারিকুলামের সিলেবাস, পুরনো কারিকুলামের অ্যাসেসমেন্ট। সো এখানে অনেক কনফিউশন। সো অ্যাসেসমেন্ট হলো সেকেন্ড জায়গা। থার্ড হলো পড়ানোর প্রসেসটা। সো আই থিঙ্ক এই একটা জায়গা ইটস ভেরি নুয়ান্সড, বিকজ পড়ানোর কৌশলটা খালি বললেই হবে না। আমরা আমাদের বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারাল যেই কারেন্ট সিচুয়েশন আছে এটাকে টেক ইনটু অ্যাকাউন্ট করতে হবে। উই হ্যাভ টু টেক ইনটু অ্যাকাউন্ট টিচারদের যে ডেভেলপমেন্ট, ওদের ট্রেনিং, ওদের কারেন্ট স্টেটাস, অনেক কিছু। সো সব কিছুকে যদি একখানে আনি, তিনটা জিনিস, দ্য কন্টেন্ট, দ্য অ্যাসেসমেন্ট অ্যান্ড দ্য ওয়ে অফ টিচিং, এই তিনটাতে হেভিলি পরিবর্তন আনার কথা চিন্তা করতাম। অফকোর্স, টু অ্যাড টু দ্যাট আমি জাস্ট ছোটো করে বলবো, যেমন আমি ছোটোবেলায় শুনতাম আম্মু আব্বুর কাছে, আমি নিজে এটা ফেস করিনি, যে তাদের এরকম কিছু টিচার্সরা ছিলেন ওই গ্রামে গঞ্জে, যারা বছরের পর বছর 50-60 ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স, তারা যা শিখে গিয়েছিলেন ছোটোবেলায় সেটাই হচ্ছে টাইম এন্ড এগেন তারা ওইটাই পড়িয়ে যাচ্ছে। কেউ যদি মুখস্থ না করে আনে তাহলে প্যাদ দিয়ে পিটাতো। বাট ওয়ান্স এগেন এখন কিন্তু আমরা দেখছি যে টিচার্সদের মধ্যেই নিজেদের যে ডেভেলপ করার ইনস্টিংক্ট, যে উই ওয়ান্ট টু কনস্ট্যান্টলি ডেভেলপ আওয়ারসেলভস, এইটাও একটা বড় একটা ব্যাপার। এবং অফকোর্স আমরা গল্পের মধ্যে আরও অনেক শুনবো যে কীভাবে রাইট নাও আমি যাদের সাথে কথা বলছি তারাও এভরি সিঙ্গল ডে দে আর ওয়ার্কিং টু ডেভেলপ আওয়ারসেলভস। যখনই আমরা ডেভেলপমেন্টের কথা বলি, ভাইয়া একটু আপনার কাছে জানতে চাই, আপনি তো আর্মিতে ছিলেন, এবং এই যে আর্মিতে ছিলেন সেখানে একটা ডিসিপ্লিনড লাইফ, সেখানে অফকোর্স আমরা অনেকেই বলি যে একজন আর্মি পার্সনের ওভারঅল স্কিলস, যেই রকমভাবে স্কিলস তাদের ওভারঅল ডেভেলপ করতে হয় সেটা বেশ রিগারাস একটা প্রসেস, সামটাইমস অনেক টাফ। সেইখান থেকে এসে আপনি যে এখন নিজের একটা কোম্পানি ওপেন করলেন, এইটার পেছনে ওভারঅল আমি যদি বলি যে ওই টাইমগুলোর মধ্যে আপনি কি কিছু মিস করেন কি না, বা এখন আপনি কি কি চেঞ্জেস পেলেন আপনার লাইফে? সো থ্যাঙ্কস ফর দ্য নাইস কোয়েশ্চেন। আমার কাছে মনে হয় আমি যে আর্মিতে ছিলাম এই এক্সপিরিয়েন্সটা আমার লাইফকে অনেক শেপ করেছে। বিকজ যখন আমি আর্মিতে গিয়েছি আমার অনেক কিছু করার ক্ষেত্রে কোনো কনফিডেন্স ছিল না। সো আই গট দ্যাট কনফিডেন্স ফ্রম আর্মি। সো দিস ইজ দ্য নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে ডেফিনেটলি আই মিস দ্যাট প্লেস, বাট আমি অনেক কিছু শিখতে পেরেছি আর্মি থেকে। সো হয়তো আমি যদি আর্মিতে না গিয়ে আমি যদি নর্মাল লাইফে থাকতাম আমার সেলফ ডেভেলপমেন্টটা হয়তো এরকম হতো না, বিকজ আমি আমার হাইয়েস্ট লিমিট কতটুকু এটা আমি আর্মি থেকে জানতে পেরেছি। সো একটা এক্সাম্পল বলি, আমি আর্মিতে যাওয়ার আগে ডেইলি আমি 5টা পুশ আপ দিতে পারতাম, বাট when I went there within 7 days I had to give 100 push-ups at a time, and I never believed যে আমি যাওয়ার আগে এই জিনিসটা করতে পারবো, বাট they gave me that faith যে আমি এটা করতে পারতেছি। সো ওই যে ফেটটা, নিজের হাইয়েস্ট লিমিটটা কতটুকু পর্যন্ত আমি আসলে যেতে পারবো, আমার স্কিল সেট কতটুকু পর্যন্ত আমাকে আসলে নিয়ে যেতে পারবে, এই জিনিসটা আমি আর্মি থেকে শিখতে পেরেছি। এবং এটা আমার পরবর্তীতে যখন আমি আমার কোম্পানি শুরু করি এটা আমাকে ম্যাসিভলি হেল্প করছে। দেয়ার ওয়াজ মেনি টাইম যে আমি আসলে চিন্তা করতাম পরের মাসের স্যালারি কীভাবে দিব, এতগুলি মানুষ কোম্পানি চালাচ্ছি, স্যালারি কীভাবে দিব, বাট আই নেভার লস দ্যাট হোপ। ওই হোপটা যে এই যে নিজের মধ্যে ধরে রাখাটা, এই ফিলিংসটা আসলে আমার আর্মি থেকে আসছে। সো এই জন্য আই এম রিয়েলি গ্রেটফুল টু বাংলাদেশ আর্মি। সো যদিও আমি থাকতে পারি নাই, বাট আই হ্যাভ ম্যাসিভ রেসপেক্ট ফর দ্যাট প্লেস। অ্যান্ড দ্যাট পুশেস ইউ, রাইট? আমরা আমাদের নিজের লিমিটটা অনেক সময় জানি না যতক্ষণ পর্যন্ত ওই লিমিটটা টেস্টেড হয়। ইয়েস, অনলি ওয়েন ইটস টেস্টেড ইউ নো যে আচ্ছা আমার লিমিটটা এইখানে।
সো লিমিটে যাওয়ার আগে লিমিটটাকে একটু কয়েকবার বাড়ি মারতে হয় এন্ড তুমি যতবার বাড়ি মারবা দেখবা আমার লিমিটটা উঠতেছেও আবার, রাইট? সো দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং থিং। সো আর একটা জিনিস আসলে মাথায় নেওয়া আর ওই জিনিসটা এক্সপেরিয়েন্স করে তারপরে চিন্তা করা, এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে। সো হয়তো আমি আমার নর্মাল লাইফে ওইটা আমি মাথায় নিয়ে চিন্তা করতেছি যে আমি এইটুকু করতে পারবো, বাট যখন আমি আর্মিতে গেলাম আমি নিজে এক্সপেরিয়েন্স করছি যে না আমি তার থেকে আরও বেশি করতে পারতেছি। সো এই যে লিমিটের ব্যাপারটা, এই যে এক্সট্রা কনফিডেন্সের ব্যাপারটা, এইটাই আমি মনে করি যে আর্মি থেকে আমার সব থেকে বড় গেইন। সো এটা আমাকে পরবর্তীতে অনেক হেল্প করছে টু লাইক পুশ দ্য লিমিটস ওয়াইল রানিং দ্য বিজনেস। একটা এমনি আমি একটা কোয়েশ্চেন করি, ডু ইউ থিঙ্ক যে আর্মির মতো ট্রেনিং দরকার স্কিল ডেভেলপমেন্টে, যে একেবারে একটা জায়গায় এনে একেবারে মানে পিঠটায় যেভাবে ইচ্ছা মানে মোল্ড করে ভেঙে চুরে ওকে একদম বানায় ফেলবো? আমি মনে করি ইয়েস, কারণ আপনি যদি দেখেন যে দেয়ার আর মেনি কান্ট্রিজ যেখানে 6 মাসের মিলিটারি ট্রেনিং হচ্ছে কম্পালসারি। ইভেন সিঙ্গাপুরের কথা যদি বলি, দেয়ার আর অলসো ফিউ আদার কান্ট্রিজ। প্রত্যেকটা কান্ট্রিরই যদি আপনি ডেভেলপমেন্ট হিস্টোরি দেখেন, সো পিপল আর ডিসিপ্লিনড অ্যান্ড ওরা দেখা যাচ্ছে যে ওই ডিসিপ্লিনটা ধরে রাখতে পারছে। সো এই জন্য আমি মনে করি যে সাম সর্ট অফ মিলিটারি ট্রেনিং কম্পালসারি না করেও যদি ওইটার আদলে কিছু ট্রেনিং আসলে ডেভেলপ করা যায়, দ্যাট ইজ রিয়েলি হেল্পফুল। অফকোর্স আমিও এই ব্যাপারটার সাথে অনেকটুকু রিলেট করতে পারি, বিকজ আমার ইউনিভার্সিটি ছিল বিউপি, সো ওইখান থেকে বিবিএ অ্যান্ড এমবিএ কমপ্লিট করেছি। আমি যখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ঢুকি তখন আমি অনেস্টলি ভেবেছিলাম ওই যে মুভি দেখতাম না আমরা স্টুডেন্ট অফ দ্য ইয়ার, তখন যেরকম জাঁকজমক সব কিছু জিনিস হবে। পরে ইউনিভার্সিটি ঢুকে আমার কাছে শুরুতে আমার মনে হয়েছিল এত ডিসিপ্লিন কেন, এত কড়াকড়ি কেন, সব কিছুর মধ্যে কেন এত রেস্ট্রিকশন থাকবে। বাট লেটার আই আন্ডারস্টুড যে আমার নিজেও এই পার্টিকুলার এই টাইম থেকে এই টাইম কি করব, পরে এক্স্যাক্ট রাইট টাইমে ক্লাসে আসা, রাইট টাইমে এক্সামস, কোনো সেশন জট নেই, এগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি আমার লেটার অন আমার ক্যারিয়ারকে বেশ শেপ করেছে। অ্যান্ড ভাইয়ার কাছে একটু আসি, আমি জানি যে আপনারও বেড়ে ওঠা হয়েছে আদমজি ক্যান্টনমেন্টে। সো আপনি যদি একটু জানতে চাই আপনার স্কুল বা কলেজের বেশ যেই ডিসিপ্লিনারি যেই ব্যাপারগুলো আছে, এগুলো কি রাইট নাও আপনি আপনার রাইট নাও কর্পোরেট লাইফে ইমপ্লাই করেন? আমি অনেকগুলো ক্যান পাবলিকে পড়েছি। ইনফ্যাক্ট আমার বাবা আর্মিতে থাকার কারণে আমার পড়াশোনা শুরু, আমার জন্ম হয়েছিল কুমিল্লায়। ফার্স্ট স্কুলে গেছি দিনাজপুরে, দেন গেছি বগুড়া ক্যান পাবলিকে, দেন ঢাকা আদমজি ক্যান পাবলিক, দেন আমার এসসি পাস করছি হলো চিটং ক্যান পাবলিক থেকে। সো আই মুভড আ লট। সো ক্যান পাবলিকের আমার কাছে মনে হয় যে যখন ছিলাম তখন বুঝতাম না যে কেন এটা বলে যে ডিসিপ্লিন ডিসিপ্লিন ডিসিপ্লিন। ট্রুথ বি টোল্ড স্কুল লাইফে বা কলেজ লাইফে ডিসিপ্লিন শব্দটা বা শৃঙ্খলা শব্দটা আসলে শুনে অতটা মজা লাগে না। ইটস নট আ কুল থিং। ডিসিপ্লিন কেন? তখন ইউ আর রেবেল, তুমি এখন সবকিছু ভেঙে নতুন কিছু করবে অ্যান্ড অল। বাট লুকিং ব্যাক এখন যখন আমি দেখি, আই রিয়েলি ফিল লাইক মানুষের একটা ফাউন্ডেশন যেটা জায়গায় গড়ে দেয় ওইটা একটা স্কুল বা কলেজই গড়ে দেয়। সো ওইটা অনেকটুকু হেল্প করেছে। আমি সবসময় বলি মানুষকে যে বাংলাদেশে এখন অনেক স্কুল কলেজে কিন্তু এত সুন্দর মাঠ নেই। ক্যান পাবলিক আই ওয়াজ সো প্রিভিলেজড যে একটা না, দুইটা না, 3-4টা মাঠ ছিল, জাস্ট খেলছি, এই করছি। ওই ব্রিদেবিলিটিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ডিসিপ্লিনের ওই পার্টটা আই থিঙ্ক স্কুল কলেজের জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং এটার কারণে দেখা যায় যে স্কুল কলেজে যে কোনো একটা ছেলে বা মেয়ে যতটুকু পড়াশোনা করতে পারে, দেখবে ইউনিভার্সিটিতে উঠে অতটুকু পড়তে পারে না, বিকজ তার ডিসিপ্লিনটা নষ্ট হয়ে যায়। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অফকোর্স উইথ দ্যাট বিং সেড ভাইয়া, আমি আরেকটা কোয়েশ্চেন অ্যাকচুয়ালি করতাম। এটা শুধু আমার না, আমার বেশ কয়েকজন স্টুডেন্টসকে আমি বলেছি যে আমি আজকে আসছি, এখানে আহমেদ সাদিক ভাইয়া থাকবেন, সামির ভাইয়া থাকবেন, অ্যান্ড আই এম হোস্টিং দিস পডকাস্ট। অ্যান্ড এটা তাদের কোয়েশ্চেন ছিল। তারা আমাকে বলছে যে আমি তো আহমেদ সাদিক ভাইয়াকে দেখি কত ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে কন্টেন্ট বানাতে, কিন্তু ভাইয়ার ফেভারিট সাবজেক্ট কোনটা? ওয়েল, আমার কাছে মনে হয় যে রিসেন্ট টাইমস এটা চেঞ্জ হয় অনেক। সো আমি বহু আগে একজন আমাকে অ্যাডভাইস দিয়েছিল যে ভাইয়া আমি প্রতি বছর নতুন একটা স্কিল শিখি। সো আই ওয়াজ লাইক ওকে, দ্যাটস এ গুড থিং যে প্রতি বছর আমি একটা স্কিলকে ধরবো। লেটস সে সেলস, আমি সারা বছর সেলসের ভিডিও দেখবো, পডকাস্ট শুনবো, প্রচুর কিছু করবো, অ্যান্ড দেন আগেতে থাকবো। দেন পরের বছর মেবি কমিউনিকেশন, পরের বছর সামথিং। ওই অ্যাসপেক্টে আমি চিন্তা করতে করতে প্রতি বছর একটা নতুন থিম থাকে। এবছর থিম ছিল এআই। আমি কিন্তু কোডিং পারি না, আমি কিন্তু বিজনেস গ্র্যাড। সো আমার আমলে আইসিটি সাবজেক্টও ছিল না। সো আমার কাছে মনে হচ্ছে দিস ইজ ওয়ান অ্যাসপেক্ট যেখানে ওয়ার্ল্ডটা অনেক বেশি শিফটেড হবে, প্রচুর ইম্প্যাক্ট থাকবে। সো এই বছর পুরো থিমটাই ছিল হলো এআই। আমার কাছে মনে খুব মজা লাগে। আমি যতগুলো জায়গায় জেমিনি বলি, চ্যাটজিপিটি বলি, ঘাটতে থাকি। পারপ্লেক্সিটি একদম শুরুর দিকে ইউজার ছিলাম আমি। আচ্ছা আচ্ছা, ইলিয়াস ভাই পোস্ট দিছিল এটা যে পারপ্লেক্সিটি এটা নিয়ে যে গুগল কিলার, তখন আমি ও পারপ্লেক্সিটি ডাউনলোড করছি। ইনফ্যাক্ট আমাকে দেখায় আই হ্যাভ ভেরি ফিউ অ্যাপস অন মাই ফিড। আমার একটাই পেজ, বাট এখানে পারপ্লেক্সিটি আছে।
সো চ্যাট জিপিটি পারফেক্ট জেমিনাই এন্ড আই হ্যাভ নাথিং দ্যাটস ইট সো অলরেডি 5টার মধ্যে একটা ফুল রো হইলো এখানে সো এই বছরের থিম হলো এআই অফকোর্স সো বুঝতেই পারলাম যে টাইম টু টাইম লাইক আমাদের ট্রেন্ড অনুযায়ী যে জিনিসগুলো আসে সেগুলো তো আমাদের শিখতেই হয় বাট এআই হচ্ছে এইরকমই একটা টপিক উইচ উই সি দ্যাট সকালে একটা বিকালে হয়তো নতুন কোনো কিছু একটা ইনভেন্ট হয়ে যাচ্ছে দ্য ওয়ে ইন উইচ পুরো ওয়ার্ল্ডের সব অন্টারপ্রিনার্সরাই অ্যান্ড যদি আমি কোট করি ফ্রম ইভেন ইলন মাস্ক রাইট আমরা দেখতেছি যে এমন ডিফারেন্ট মোবাইল ফোনস থেকে শুরু করে ইন্টারনেট সার্ভিস থেকে শুরু করে এডুকেশন প্ল্যাটফর্মেও আমরা কিন্তু অনেক অনেক দেখছি এইসব এআই টুলসের ব্যবহার যদি আমরা একই সাথে একটু সামির ভাইকে আস করি যে আপনি যেহেতু মিলিটারিতে ছিলেন এবং আর্মিতে ছিলেন আপনার বেশ ইন্টেন্স একটা ওয়ার্ক থেকে আপনি এখন এখানে শিফট করেছেন যদি আপনি ওই টাইমের কিছু মেমোরি শেয়ার করেন আমাদের সাথে যে সব থেকে টাফেস্ট টাস্ক কোনটা ছিল সো আমার কাছে মনে হয় যে লাইক প্রতিটা দিনই খুব টাফেস্ট ছিল লাইক স্পেশালি ফার্স্ট 7 days সো ভাই তো আইএসএসবি তে গিয়েছিলেন সো বিএম এর প্রতিটা দিনই হচ্ছে আইএসএসবি ফুল অন সো এরকম I think it's tougher than ISSB, right? ISSB ওখানে মেন্টালি যে আমার হবে কি হবে না বাট ফিজিক্যালি কম প্রেসার বিএম এ তো ফার্স্ট রেজিমেন্টেশনের ফিউ ডেজ তো ক্রেজি সো আমার কাছে মনে হয় যে লাইক প্রতিটা মানুষের একবার আইএসএসবি অ্যাটেন্ড করা উচিত আমার একটা ফিলোসফি কারণ আইএসএসবি তে গেলে হয় কি যে ওই জিনিসটা আসলে বোঝা যায় একটা ডিফারেন্ট ফিলোসফি চলে আসে ফুললি এগ্রিড এটা আমি অনেক জায়গায় বলছি যে আইএসএসবির ওই 4 দিনের যে টেস্টিংটা হয় এন্ড মানুষ অনেকে ভাবে যে এটা ফিজিক্যাল টেস্টিং না ইটস ফিজিক্যাল অনেক কম মানে ইন্ডিভিজুয়াল আইও তো হয় একদিনে একটা টাইমে বাট দ্য আদার থিংস ইট really gives you a perspective যে as a human being তুমি কতটা well rounded ডেফিনেটলি সো আমার ক্ষেত্রে টাফেস্ট ছিল আমার রেজিমেন্টেশন পিরিয়ড ভাই যেটা বললো যে রেজিমেন্টেশন পিরিয়ডে এরকম ছিল যে 6 উইকস বলতে গেলে আমি ডেইলি শুধুমাত্র গ্লুকোজ অ্যান্ড স্যালাইন খেয়ে থাকছি So ওই টাইমে I felt the necessity of food. I felt the necessity of rice. I felt the necessity of the presence of family. হ্যাঁ সো ওই টাইমটাতে আমি আমার রেগুলার লাইফকে ক্রেজি ভাবে মিস করতাম অ্যান্ড যেটা হয়তো আমি প্রিভিয়াসলি ফিল করি নাই অ্যান্ড যখন 6 সপ্তাহ পরে রেজিমেন্টেশন শেষ হলো প্যারেন্টস ডে আসলো তখন যখন আমি আমার ফোনে আমার নিজের একটা সেলফি তুললাম আমি নিজেকেই নিজে চিনতে পারতেছি না সো দ্যাট ওয়াজ কাইন্ড অফ দ্য এক্সপিরিয়েন্স আর প্রতিদিন সকালে আসলে শুরু হইতো 4:30 থেকে অ্যান্ড শেষ হইতো রাত 2:00-2:30 সো এভরিডে অনলি 2 hours স্লিপ নো ফুড সিনিয়রদের প্যারা ওভারঅল ডিসিপ্লিনারি প্যারা পড়াশোনার সাথে ফিজিক্যাল ট্রেনিং অনেক অনেক মেন্টাল প্রেশার সো ওই 6 উইকস আসলে মানে কমপ্লিটলি আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে একটা যুদ্ধে আছি সো ফ্র্যাঙ্কলি স্পিকিং দ্যাট ওয়াজ দ্য কাইন্ড অফ ফিলিং সো এই টাইমটা খুবই টাফেস্ট এরপরে আস্তে আস্তে এভরিথিং আসলে সবাই ইউজ টু হয়ে যায় আর কি কিন্তু ভাইয়া টু অ্যাড অন টু দিস আমি অফকোর্স এটা জানতেই চাই ছোটবেলা থেকেই কি এটাই আপনার ইচ্ছা ছিল মানে আমরা যে ছোটবেলায় এসে লিখতাম এইম ইন লাইফ আমি কি হতে চাই বড় হয়ে তখন আপনি কি লিখতেন না ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি আসলে এডুকেশন নিয়ে কিছু একটা করব এইটা আমার ইচ্ছা ছিল বাট যখন আমি আসলে আমার কলেজ ছিল রাজুক উত্তরা মডেল কলেজ সো যখন আমি রাজুকে ভর্তি হইলাম সো আই ওয়াজ রিয়েলি ইন্সপায়ার্ড টু সি দ্য পার্সোনালিটি অফ মাই প্রিন্সিপাল হ্যাঁ সো প্রিন্সিপাল স্যারের নাম ছিল ব্রিগেডিয়ার জেনারেল ইমামুল হুদা সো ওনাকে দেখে আমি আসলে খুবই ইন্সপায়ার্ড হই আমার আর্মিতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না ইভেন আমার স্কুল ছিল গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল সো আমি আসলে ছোটোবেলা থেকেই আসলে একটা সরকারি স্কুলে পড়ছি লটস অফ ফ্রিডম অ্যান্ড অল অ্যান্ড যখন আমি কলেজে গেলাম পুরো ডিফারেন্ট একটা স্টোরি বাট আমি আমার প্রিন্সিপালের আসলে পার্সোনালিটি দেখে খুবই ইন্সপায়ার্ড হই তখন আমি আসলে আর্মিতে অ্যাপ্লাই করি অ্যান্ড এরপরে আমার হয়ে যায় সো দ্যাটস ওয়াই আই ওয়েন দেয়ার বাট আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমি এডুকেশন নিয়ে কিছু একটা করবো অ্যান্ড পরবর্তীতে যখন আমি আর্মি থেকে চলে আসলাম তখন আমার কাছে মনে হলো যে লাইক অ্যাজ আই হ্যাভ ফ্রিডম নাও লেটস ডু সামথিং ইন এডুকেশন সেম কোয়েশ্চেনটা ভাই আপনাকেও আস্ক করবো যে এইম ইন লাইফ রচনায় আপনি কি লিখতেন আমার আশেপাশে আমার বাসায় আর্মি প্রতিবেশী আর্মি অফিসার স্কুলে গেছি প্রিন্সিপাল আর্মি অফিসার ডাক্তার কাছে গেছি সিএমএচে ওখানে আর্মি অফিসার এভরিওয়ান ইজ ফ্রম আর্মি আমার কাছে মনে হয়েছে যে আমি তো একটা বাবলে থাকতাম ক্যান্টনমেন্ট কিন্তু একটা বাবল রাইট ওখানে আশেপাশে আর্মি অফিসার বাদে আর কোনো কিছু দেখি নেই সো আমার কাছে একটা প্ল্যান অলওয়েজ ছিল আর্মিতে যাব সেকেন্ড যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আমার প্ল্যান ছিল ওকে ঠিক আছে ইঞ্জিনিয়ার হব সেকেন্ড প্ল্যান ছিল হলো বুয়েট ঢাকা ভার্সিটির আইবিএ কখনো প্ল্যান ছিল না আইবিএ খুব ইন্টারেস্টিং একটা ওয়েতে জানতে পারছি আমি ইনফ্যাক্ট জানতাম মনে যে সামথিং লাইক দ্যাট এক্সিস্ট সো আমার একটা কোচিংয়ে পড়তাম সো এখানে একটা সিনিয়র ভাইয়েরা চান্স পাইলে মিষ্টি নিয়ে আসে না সো এরকম মিষ্টি নিয়ে আসছে
আচ্ছা কোথায় চান্স পাইছে বলে আইবি, কি আইবি কি এটা বুয়েটে চান্স পাইনি। শুধু বুয়েটার মেডিকেল হ্যাঁ তো আমি তো মিষ্টি খাবো মানে বুয়েটের মিষ্টি খাবো, মেডিকেলের মিষ্টি খাবো, সায়েন্সে পড়ি তখন আর কি আছে। তো না ওর তো বুয়েটে হয়েছে, তো ওর র্যাঙ্ক একটু পিছিয়ে আসে, বাট আইবিতে বুয়েটে হয়েছে র্যাঙ্ক পিছিয়ে, আগে কি এটা বুয়েটে যা, এইটা কি হচ্ছে না এটা খুব ভালো। পরে স্যার যাবার বলো যে এখানে না হয়েছে কি কষ্ট কম টাকা বেশি। আমি ও আচ্ছা তাই নাকি, কষ্ট কম টাকা বেশি, এত পড়ালেখা লাগবে না। না, সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ইন্ট্রোডাকশন অ্যাবাউট আইবিএ। ইনফ্যাক্ট আমি পরে প্রিপারেশন নিতে পারি না, আমি অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছি, সো মোটামুটি আমার ভয় ছিল যে আইবিএতে গেলে তার অন্য কোনো জায়গায় যেতে পারবো না। সো সবগুলো যেখানে হয়েছে আর্মিটা কনফার্ম হয়েছে তারপরে প্রিপারেশন শুরু করছি। সো আমি কোচিং করতে পারিনি, বাট আমার একটা খুব ভালো টিচার ছিল, আমার ফ্রেন্ডের কাছ থেকে ওই লেকচার শিটগুলো প্রতিদিন লেকচার শিট হয় আর এসে আমাকে ফটোকপি করে দিয়ে দিত। পরে ফটোকপি করে দিতে দিতে ওরা বিরক্ত হয়, ওরা টিচারের কাছে দুইটাই আনতো, একটা নিজে রাখতো একটা আমাকে দিত। সো দ্যাট ওয়াজ গুড। ম্যাথসটা মোটামুটি পারছি বিকজ তো ইজি ম্যাথস আমাদের সায়েন্স স্টুডেন্টের জন্য, ম্যাথ অনেক ইজি লাগতো। ইংলিশে মাশাআল্লাহ ভালোই সাফার করছি। এই যে ইংলিশে সাফার করছেন, এখান থেকে একটু আমি আনতে চাই যে রাইট নাও আপনার সহধর্মিনী আমাদের প্রিয় মঞ্জিরিন আপু কিন্তু ইংলিশ টিচার। সো এই নিয়ে কি কখনো দুজনের মধ্যে কিছু হয়? না এটা হয় না, বিকজ আমি পরে যেটা হয়েছে আইবিতে তখন আমি ম্যাথস পড়াতাম, আবার প্রাইভেট টিউশন আবার ওদেরকে ইংলিশও পড়াতাম। সো আই বিলিভ আই গট slightly better in English আস্তে আস্তে over the time, and in fact 10 minutes স্কুলের ফার্স্ট দিকের ইংলিশ ক্লাস আমি নিতাম। পরে যেটা হয়েছে সো পরে যেটা সুবিধা হয়েছে মঞ্জিরিন আসার কারণে, অনেক টিচার আসার কারণে এখন আর নেওয়া লাগে না, সে অনেক ইংলিশের টিচার হয়ে গেছে। ইটস এ গুড কম্বিনেশন। আমার বলি যাচ্ছে আমি ম্যাথস পড়াবো ইংলিশ পড়াবো। আমি একদিন ওকে কোনো একটা কারণে আমার বলতেছিলাম আচ্ছা সব কিছু ধ্বংস হয়ে গেছে, কি করবো আমরা, কোনো একটা গ্রামে ট্রামে যেয়ে ম্যাথস আর ইংলিশের চাহিদা আজীবন থাকবে, আমি অঙ্ক পড়াবো তুমি ইংলিশ পড়বো, ভালো একটা একাডেমি দিয়ে দেবো, ভালো খারাপ না। অফকোর্স আমরা যখন এই স্টোরিগুলো শুনি মনে হয় যে কতই ইজি না ছিল, রাইট? একদম স্টার্টিং থেকে আমরা হয়তো বা চিন্তা করেছিলাম একটা, হয়ে গেলাম একটা, বাট অফকোর্স লিভিং আ লাইফ উইদাউট এনি রিগ্রেটস। কারণ হয়তো বা আমি আপনাদের দুজনের কথাই বলি বা আমাদের দর্শক যারা দেখছেন তাদের কথাও বলছি, আমরা চিন্তা করেছিলাম যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই গোলটায় পৌঁছাতে হবে, বাট all does not happen exactly to our plan. It all happens according to God's plan, according to Allah's plan. So যা হয় of course ভালোর জন্যই হয়। And আমার কাছে একটা কোট আমার খুব ফেভারিট, লাইফ is too short to be living with regrets. Of course. এটা regrets, and somehow if you can process your mind in that manner যে আসলে life is too short to be living with regrets আসলে কমে যায়, অনেক কমে যায়। আর আরেকটা ইন্টারেস্টিং কোট বলবো এটার থেকে, it's by Seneca. He said we suffer more often in imagination than in reality. আমরা আমাদের প্রবলেমগুলো ইন মোস্ট অফ দ্য টাইমস ইমাজিনেশনেই সাফার করি, রিয়েল লাইফে আমাদের মেজরিটি প্রবলেম কখনো আসে না। সো ইফ ইউ ক্যান লিভ বাই দ্যাট কোট যে মেন্টাল প্যারাটা বাদ রাখি, অ্যান্ড রিগ্রেট ইজ ওয়ান অফ দ্য কোর মেন্টাল প্যারা দ্যাট হিউম্যান বিংস হ্যাভ, সো তাহলে লাইফ অনেক ইজি হয়ে যায়। ট্রু। এই যে মেন্টাল প্যারার কথা বললেন, আমি অনেকেই দেখি অ্যারাউন্ড মি, বাই দ্য ওয়ে আমি নিজেও বিয়ে করেছি জাস্ট আ কাপল অফ মান্থস এগো, বাট আমি এটাতে যদি রিলেট করি না, বাট কাপল অফ মাই ফ্রেন্ডস তারা বলে যে বিয়ের পরে অনেকের মেন্টাল প্যারা শুরু হয়ে যায়। হ্যাঁ, উইথ দ্যাট বিং সেড, যেহেতু আপনি কিছুক্ষণ আগেই কারেক্ট করে দিলেন যে ইটস নট ওয়ার্ক লাইফ ব্যালেন্স, উই শুড সে ইটস ওয়ার্ক লাইফ হারমনি। সো ম্যারিড লাইফের পরে এই যে আপনার নতুন একটা লাইফে আপনি পাড়া দিলেন, সো এইখানে ওয়ার্ক লাইফ হারমনিটা ঠিক কিভাবে আপনি ম্যানেজ করেন? আমার হারমনি মেইনটেইন করতে একটা বড় অ্যাডভান্টেজ হলো যে আমরা দুজন একই জায়গায় কাজ করি, সো সেম অ্যাডভান্টেজ। আরেকটা মিল আছে সামিরের সাথে, ইয়েস। তো যাইতে যাইতো একসাথে যাওয়া হচ্ছে, একসাথে আসা হচ্ছে, অলদো আমার কাজের সময় পুরো আলাদাই হয়ে গেছে, এখন ডিফারেন্ট কোম্পানি হয়ে গেছে, বিকজ লার্নিং সেন্টারটাও দেখে, আমি অনলাইনে আমি দেখি, ওটা আলাদা হয়ে গেছে। বাট তাও ওইটা একটা বিশাল অ্যাডভান্টেজ। অ্যান্ড যেটা হয় যে অফিসে যদি খারাপ টাইম যায়, সো বোথ অফ আস নো যাচ্ছে খারাপ টাইম যাচ্ছে, দুজনের মুড খারাপ, যদি ভালো থাকে আচ্ছা ঠিক আছে দুজনে ভালো, সো অনেক কিছু আন্ডারস্ট্যান্ডিং ইজিয়ার হয়ে যায়। তো কোনো একটা টাইমে হয়তো যদি আমরা একসাথে না থাকি তখন হারমোনিটা প্রবলি একটু হালকা চ্যালেঞ্জিং হবে, বাট আমাদের জন্য ইট ওয়াজ ভেরি স্মুথ সেলিং, সো সুবিধা হয়েছে। আরেকটা যেটা জিনিস ভালো হয়েছে, আই ফিগার্ড যে ওর ফ্রেন্ড সার্কেলকে আমি খুব ভালো করেছি না, আমার ফ্রেন্ড সার্কেলকে খুব ভালো করেছি না, সো কাইন্ড অফ কমন ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে। আই থিঙ্ক দিস হেল্পস আ লট। ইট ডাজন্ট ফিল লাইক যে ইউর স্টেপিং ইন টু সামওয়ান এলসেস লাইফ অর শি ইজ স্টেপিং ইন টু মাই লাইফ, ইট ফেল লাইক বোথ দ্য ওয়ার্ল্ড ইজ কানেক্টেড, belongs to the same world. সেম ওয়ার্ল্ড। সো তখন না আই থিঙ্ক
অফকোর্স দুইটা মানুষ একসাথে আসে, দে উইল বি চ্যালেঞ্জেস, বাট অনেক ইজি হয়ে যায়। আর ওভার দ্য ইয়ার্স আমরা দেখছি যে আমাদের কিছু গোল অ্যালাইন করছে। সো যেমন একটা গোল পার্টিকুলারলি এখন হলো হেলথ কনসিয়াস হওয়া। সো আমিও যেমন স্যাটারডে আমরা ফিজিওতে যাই, কয়েকটা রানিংও করি, ফিজিওতে যাই, জিমে যাই। সো এগেন একজনের যদি টার্গেট থাকে এটা একজনের না হয়, ওইটা আবার হারমোনি আনে না। সো একই সাথে যেহেতু ইটস ইজিয়ার। সো আমার কাছে মনে হয় যে কমন কিছু গোলস থাকলে এটা সুবিধা হয়। যেমন আমি অলওয়েজ ওকে বলি, ওকে লেটস সেট আপ আ ফিউ গোলস, লাইক 5-year গোল, 10-year গোল। লেটস সি তোমার 5-year গোল, আমার 5-year গোল, কোনো ওভারল্যাপিং কিছু আছে কিনা। ইফ দের ইজ আ ওভারল্যাপিং থিং, বোথ অফ আস ক্যান ওয়ার্ক টুগেদার অন টপ অফ ইট। আমার কাছে মনে হয় যে দুইটা মানুষ যদি একটা পার্টিকুলার গোলে অ্যালাইন হয়ে যাইতে পারে, দ্যাট ক্রিয়েটস আ ডিফারেন্ট কাইন্ড অফ সিনার্জি অ্যান্ড হারমোনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ইন কম্প্যারিজন টু দুটো আলাদা, রাইট? সো ওইটা একটা হেল্প করে অনেক। অফকোর্স আমিও মেন্টালি লাইক ম্যারেজ অ্যাডভাইসগুলো নোট ডাউন করে নিচ্ছি। ট্রাই ইট আউট, ইট রিয়েলি হেল্পস। যেমন কোম্পানিতে ওকে আর করো না, অবজেক্টিভ কি রেজাল্টস, টার্গেট সেটিং আর কি। সো লাইফে টার্গেট সেটিং করবা। সো তুমি তোমার টার্গেট সেটিং করবা, তোমার হাজবেন্ডকে ওর টার্গেট সেটিং করতে বলবা, তারপরে মিলাবা, আচ্ছা দিই তো কি আছে অ্যাকচুয়ালি। না হলে ছেলেরা হাজবেন্ডরা ইউজুয়ালি বলে হ্যাঁ তোমার স্বপ্ন আমার স্বপ্ন, অ্যাকচুয়ালি না, আলাদা আলাদা রুমে যে মিলায় তারপরে চেক করবা। ইট রিয়েলি হেল্পস। অফকোর্স থ্যাংক ইউ সো মাচ। উইথ দ্যাট বিং সেড, ভাইয়া যেভাবে বললেন যে আমাদের প্রিয় খুশবু আপু, আপনার সহধর্মিনী, আপনারা দুজন মিলেই কিন্তু এই ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস কোম্পানিটাকে ফাউন্ড করেছিলেন একদম স্টার্টিংয়েই। সো স্টার্টিংয়ে তখন তো অফকোর্স দুজন হাজব্যান্ড ওয়াইফ ছিলেন না। নাও দ্যাট ইউ আর ম্যারিড, এই দুইজনের মধ্যে ওই আগের খুশবু আপু আর এখনের খুশবু আপুর মধ্যে আপনি কি কি চেঞ্জেস নোটিস করেন? সো আমি আসলে অনেক পজিটিভ চেঞ্জেসই নোটিস করি, কারণ আগে যখন আসলে আমরা একসাথে কোম্পানিটা শুরু করেছিলাম তখন আসলে আমরা একসাথে থাকতাম না। সো যার কারণে দেখা যেত যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আগে যতটা ছিল এখন অনেক অনেক বেটার হয়েছে। 24/7 লাইভ মিটিং না, 24/7 লাইভ মিটিং। অ্যান্ড আগে যেটা হইতো যে অনেক সময় হয়তো আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আসি, বাট ও হয়তো এটা বুঝতো না, আর এখন সে এটা খুব ইজিলি বুঝতে পারে, বিকজ শি নোজ যে কিভাবে আসলে আমরা একটা কোম্পানি চালাচ্ছি, কমপ্লিটলি একটা পেইনের মধ্যে থাকতেছি, বিজি একটা শিডিউল মেনটেন করতেছি। সো যার কারণে যে আন্ডারস্ট্যান্ডিং যে বেটারটা হয়েছে, এই কারণে লাইফটা অনেক বেশি স্মুথ হয়েছে আগের থেকে। অফকোর্স দিন শেষে দুইজনের কাছ থেকে কিন্তু আমরা একই কথাই শুনলাম, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। এটা কমন গোলস, কমন এভরিথিং সব তো থাকবেই, বাট যদি সব কিছু কমন নাও হয়ে থাকে, আই থিঙ্ক আন্ডারস্ট্যান্ডিং ইচ আদার এটাই হচ্ছে সব থেকে বড় একটা ব্লেসিংও আমি বলবো। উইথ দ্যাট বিং সেড, আমরা এমন একটা মজার পার্টে চলে আসছি। মজাটা কেন আমি এখন বলবো, একটা কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন করব, একটু করেই ফেলি, কিছু মনে করবেন না, বেয়াদবি নেবেন না, বাট আমি বলি 10 মিনিট স্কুল অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস, এই দুইজনের মধ্যে তো অনেক কিছু মিল আছে, আমি বুঝতে পারলাম দুইজন ফাউন্ডারের মধ্যে মিল আছে, কিন্তু এই দুইটা কোম্পানি কি কম্পিটিটরস? আই থিঙ্ক দুই একটা জনরাতে কম্পিটিটর, রাইট? যেমন আমরা একাডেমিক্সে, ইন্টারঅ্যাক্টিভ কেয়ার স্কিল ডেভেলপমেন্টে আমরা খুব একটা টেকে কাজ করি না। ইন্টারঅ্যাক্টিভ কেয়ার ইজ হেভিলি টেক। আই থিঙ্ক দুই একটা কোর্স, তোমার কোর্স ইংলিশের কোর্স আছে, IELTS এর কোর্স আছে। সো আই থিঙ্ক 10-15% ওভারল্যাপ আছে। সো ইয়া, ওই জায়গায় কম্পিটিশন আছে। ইটস আ হেলদি কম্পিটিশন, আই লাইক ইট। আমি আসলে জিনিসটাকে এভাবে দেখি না, আমি মনে করি যে বাংলাদেশের মার্কেটটা আসলে অনেক হিউজ, অ্যান্ড এখানে আসলে আরো বেশি কোম্পানি দরকার, ট্রুলি ভালো কোম্পানি দরকার। অ্যান্ড এই কম্পিটিশনটা আসলে যত হেলদি হবে, এটা স্টুডেন্টসদের জন্য আসলে তত বেটার হবে। ও ইয়েস, অ্যাবসলিউটলি। অ্যান্ড আমি আসলে 10 মিনিট স্কুলকে আসলে একটু অন্যভাবেই দেখি, মানে 10 মিনিট স্কুল থেকে আমি আসলে ইন্সপায়ার্ড। সো বাট আমি আসলে 10 মিনিট স্কুলকে ওইভাবে আসলে কম্পিটিশনের চোখে দেখি না, কারণ হচ্ছে 10 মিনিট স্কুলের যে গোল অ্যান্ড মিশন অ্যান্ড ইন্টারেক্টিভ কেয়ারস এর গোল অ্যান্ড মিশন দুইটা কমপ্লিটলি আসলে ডিফারেন্ট। অ্যান্ড একই মার্কেটে যেহেতু কাজ করতেছি, কিছু সিমিলারিটি তো থাকে, অফকোর্স। সো এটা প্রতিটা কোম্পানির সাথেই হয়, যেহেতু আমরা সব কোম্পানিগুলাই এর থেকে কাজ করতেছি। সো ওই হিসাবে তো বলতে গেলে সবাই কম্পিটিটর, আবার বলতে গেলে কেউই কম্পিটিটর। হ্যাঁ, মার্কেট যত ম্যাচিউরড হয়, প্রতিটা কোম্পানি তখন তার নিজস্ব একটা স্পেসে চলে আসে এবং ওইটার অ্যারাউন্ডে ব্র্যান্ড তৈরি করে, তখন আর একটু ভিজিবলি ডিফারেন্সটা বোঝা যায়। যেমন যেটা বললাম, বাইরে থেকে হয়তো অনেকে বুঝবে না যে আচ্ছা 10 মিনিট স্কুল ইন্টারফেস, ওদের গোলস আর কি ডিফারেন্ট, একই তো, আর অ্যাকচুয়ালি একই না। When you go deeper, you ask 3 why questions, you'll figure out okay, the goal and this goal is completely different. Yes. So yeah, that helps. Of course. দিন শেষে আমরা যেহেতু শুনছি আপনাদের ব্যাপারে, এটা বেশি কন্ট্রোভার্সিয়াল হয় না, আর কোন কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন নেই? আমরা আসছি ওকে। সো কামিং ব্যাক, সো দিন শেষে আমরা অনেক
অনেকটুকুই জানলাম, আপনাদের স্ট্রাগলসের ব্যাপারে জানলাম, কিভাবে আপনারা ওভার ফাউন্ড করেছেন। এই যে ভাইয়া আপনি যে কোম্পানিটা শুরু করেছেন বেশ অনেক বছরই তো হলো, সো এত দিনের মধ্যে কিন্তু আপনি যেভাবে বলেছিলেন একদম স্টার্টিংয়েই আপনি নিজেই ভাবেননি যে একদিন ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এত বড় একটা কোম্পানি হয়ে যাবে। এই মুহূর্তে যদি আমি আপনাকে বলি যে কোনো একটা বিজনেস আপনি শুরু করতে পারবেন, যেহেতু আমরা জানি আপনার বেশ অনেক টাকা আছে, সো ইন দ্যাট কেস আপনি যদি মোবাইল পড়ে গেছে টাকা সো এই মুহূর্তে যদি আপনি কোনো একটা বিজনেস শুরু করতে চান, কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন যদি হয় তাহলে তো বলা উচিত যে ভাই কত টাকা কামান মাসে, তাহলে আমরা কত আয়মান টাকা সাদিক ভাইকে ইনভেস্ট আজকে করে, শুরু করতে হবে ঠিক না? এটা তাহলে কন্ট্রোভার্সিয়াল হতো। এনিওয়ে প্লিজ গো। ওকে ভাইয়া, তাহলে একটু আমরা জানতে চাই যে আপনার বিজনেসটা কি হতে পারে। এডুকেশন অ্যানসার কিন্তু আর দেওয়া যাবে না, এটা আমি বলা যদি শেষ। আসলে নিউ কোনো বিজনেসে যাই ডেফিনেটলি আমি আসলে ফিনটেকে খুবই ইন্টারেস্টেড, কারণ আমার অনেক টাকা আছে। না আমার ব্যাকগ্রাউন্ড ফাইন্যান্স ছিল, সো আমার ফিনটেকে অনেক ও ইন্টারেস্ট আছে। আরেকটা মিল, আমারও ফাইন্যান্স মেজর great. ছিল। ম্যান আমরা তো লিস্ট ডাউন করতে পারবো 10-12টা মিল আছে। ওকে গো অ্যাহেড প্লিজ। সো আমি আসলে আমার নেক্সট বিজনেস আসলে ফাইন্যান্সে করব ইফ দেয়ার ইজ এনি অপরচুনিটি লেটার। তো বিকজ আমার কাছে মনে হয় বাংলাদেশের ইনভেস্টমেন্ট সিনারিও যদি আমরা চিন্তা করি, এখনও অনেক জায়গাতে অনেক কাজ করার সুযোগ আছে, স্পেশালি এসএমই ইনভেস্টিং, স্টার্ট আপ ইনভেস্টিং অ্যান্ড লটস অফ ইনভেস্টমেন্ট সেক্টরস। সো আমি যদি আসলে নেক্সট কোনো কিছু করতে চাই, হয়তো আমি ফিনটেকেই ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো কিছু করব। সো এটা হচ্ছে আমার লাইক ইফ দেয়ার ইজ এনি অপরচুনিটি টু লাইক ওয়ার্ক ফর। ইন্টারেস্টিং। সেম কোয়েশ্চেন ভাইয়া টু ইউ টু, একটু যদি আপনি আমাদেরকে ভেবে বলতেন যে আমার এগেন যেটা বললাম না যে আমার এক এক বছর একটা জিনিস ইন্টারেস্ট থাকে। আমার রিসেন্টলি আমি অনেক চিন্তা ভাবনা করছি হলো খেলাধুলা নিয়ে। সো স্পোর্টস নিয়ে আমার খুব ইচ্ছা, বুঝছো? আমার একটা স্বপ্ন আছে যে একটা বড় মনে করো 20 তলা 23 তলা একটা স্পোর্টস কমপ্লেক্স হবে। ওখানে ফ্লোরে ডিফারেন্ট স্পোর্টস শেখানো হবে। ছোটদের ব্যবস্থা থাকবে, কিড জোন থাকবে, টিন জোন থাকবে, অ্যাডাল্ট জোন থাকবে। ছোটকালে বাচ্চাদেরকে একদম ছোট বাচ্চা থেকে 5 বছর 6 বছর বয়স, ওখান থেকে ওদের হেলথ বেনিফিট শিখাবে, রানিং শিখাবে, সুইমিং শিখাবে, সাইক্লিং শিখাবে, নিউট্রিশনের ভ্যালু শিখাবে, ওর ডায়েট কেমন হবে এটা শিখাবে। এবং বাংলাদেশ কিন্তু ইটস ভেরি উইয়ার্ড যে 170 মিলিয়নের দেশ, 17 কোটির মানুষ, বাংলাদেশে এখনো অলিম্পিকে একটা মেডেল নাই। ইটস বিকজ আমরা এই একটা জনতা অনেক পিছিয়ে আছি। সো এটা আমার একটা বিশাল, বাংলাদেশ কখনো ফিফা ওয়ার্ল্ড কাপে খেলে নাই, and কবে জীবনে খেলে নাই, কবে খেলবে এটা ঠিক জানি না। ঠিকানা নাই। সেম হিয়ার। সো ওই জায়গাটাতে অনেক কাজ করার ইচ্ছা। আমি যখন জিম করা শুরু করছি তখন আমার খারাপ না, ফিটনেস ইন্ডাস্ট্রিতে কিছু করা উচিত। আমি অনেক রিসার্চ করছি, বুঝছো, যে ইন্ডিয়াতে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে। সো অনেক রিসার্চ করে অনেক জনের সাথে কথাবার্তা বলছি। সো বিভিন্ন টাইমে বিভিন্ন এরকম ইচ্ছা হয়। আমার কাছে মনে হয় যে আই লাভ বিল্ডিং। সো এমন না যে ওখান থেকে টাকা অনেক আসতে হবে, আমার বিল্ড করতে বেশি মজা লাগে। আমি দেখছি আমার 10 মিনিট স্কুলের জার্নিতে শুরুর দিকের বিল্ডিং ফেজটা আমার অনেক মজা লাগছিল। এখনও যখন ফেজ অনেক ম্যাচিওর্ড হয়ে গেছে, 300-400 মানুষ হয়ে গেছে, আমার ডে টু ডে মিটিংস বা আদার জিনিসপত্র যতটুকু এক্সাইটেড করে তার থেকে একটা প্রজেক্ট স্টার্ট হচ্ছে, বিল্ডিং আ থিং, ওটা অনেক মজা লাগে। সো ফর দ্য ফান অফ বিল্ডিং আমি প্রবাবলি আরেকটু ফ্রি টাইম হইলে অনেক কিছু করবো। ফিনটেক আই ডোন্ট নো, বুঝছো, আমিও ফাইন্যান্সের মেজর ছিল, বাট ওভার দ্য ইয়ার্স আমার কাছে মনে হয়েছে ফাইন্যান্স থেকে মার্কেটিং এর বেশি কাজ করার কারণে ওই স্কিলটাতে অনেকটুকু মরিচা ধরে গেছে। খুব একটা আইডিয়া আসলে নাই। বাট ইয়া, ডেফিনেটলি স্পোর্টস রিলেটেড, হেলথ আমার একটা রিলেটেড কিছু কোশ্চেন একটা। আছে, অ্যাজ আপনি স্পোর্টস রিলেটেড কিছু করতে চান, সো আপনি কি রিয়াল মাদ্রিদের সাপোর্টার নাকি বার্সেলোনা? রিয়াল মাদ্রিদের সাপোর্টার। আমি তো লাস্ট দিন আরেকটা মিল আছে। শাবাশ। আমি লাস্ট দিন এখান থেকে আসি, আমাকে রিয়াল মাদ্রিদের একটা জার্সিও দিছে। আর ব্রাজিল নাকি আর্জেন্টিনা? ব্রাজিল। ওফ, এটা কাইন্ড অফ অনেকটা হয়ে যায় যে ব্রাজিল এন্ড মাদ্রিদ আর ওইদিকে বার্সা এন্ড আর্জেন্টিনা, মেসি বার্সা, সো দুইটা মিলে এটা একটা জেনারেশন এইভাবে গেছে। সো ইয়া, ভাই যদি আমরা জেনারেশনের কথাই বলি, আমরা যখনই অন স্ক্রিন ডিফারেন্ট সেলিব্রিটিসদেরকে দেখি, এখন আপনারা দুইজনই সেলিব্রিটি, আমরা সেলিব্রিটিদের অনেক কিছুই আমরা নিজেরাই করতে চাই। আমাদের মনে হয় যে আল্লাহ ও একটা অ্যাওয়ার্ড পেয়েছে, এই অ্যাওয়ার্ডটা আমি কিভাবে পাবো, কি কি কাজ করলে সেভাবে থাকবে, মোটিভেশনটা থাকে, যদিও মোটিভেশনটা বেশ ফ্লিটিং, কিন্তু আমাদের অনেকেই জানার ইচ্ছা হয়। যেমন আমি নিজেই যখন তেমন ছোটও ছিলাম না, বাট ইউনিভার্সিটি যখন ছিলাম তখন আমি দেখেছি যে আয়মান ভাইয়া তখন জাস্ট ওভারঅল লাইক ফোর্বস 30 আন্ডার 30 এরকম একটা অ্যাওয়ার্ড পেয়েছে। আমার পরে মনে হলো যে বাংলাদেশ থেকে এরকম একজন কেউ পেয়েছে, জাস্ট পড়িয়ে, জাস্ট নিজের একটা প্ল্যাটফর্ম করে, বাট ওভারঅল পড়িয়েই। সো আমিও তখন পড়াতাম, এখনো পড়াই, বাট আমার তখন অলওয়েজ আই ওয়াজ ভেরি কিউরিয়াস যে এইরকম অ্যাওয়ার্ড আমি কিভাবে পেতাম। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে টিচিং প্রফেশনটা আইডলাইজ করা উচিত।
বিকজ সবসময় বলি না যে মানুষ গড়ার কারিগর, বাট কয়জন আছে যে স্কুল টিচার হতে চায়? তার কারণ হলো স্কুল টিচারদেরকে আমরা অনেক কুলভাবে উপস্থাপন করি না। আমি আমাদের পাশের দেশের কথা যদি বলি, তারা তাদের প্রফেশনগুলোকে রিয়েল ওয়ার্ল্ড হিরোজদেরকে বা টেক ওয়ার্ল্ডের হিরোজদেরকে অনেক সুন্দর মুভি বানায়, পোর্ট্রে করে, ইভেন ভিলেনদেরকেও করে। লাইক স্টক মার্কেট স্ক্যামের কথা যদি বলো, অনেক মুভি টুভি হয়। ইভেন টিচারদেরকে নিয়ে ওয়েব সিরিজও আছে, টিচারদেরকে নিয়ে মাল্টিপল ওয়েব সিরিজ আছে, মুভিজ আছে, অনেক কিছু আছে। এবং এটার কারণে কিন্তু মানুষজন ইন্সপায়ার্ড হয়। এই টাইপের জিনিসপত্র যেগুলো পপ কালচার এলিমেন্ট একটা পুরো জেনারেশনকে ইন্সপায়ার করে একটা পার্টিকুলার কাজ করতে, উইচ ইজ ওয়াই আগে যেমন বাচ্চাদেরকে বলতো যে কি হবা, আমি অ্যাস্ট্রোনট হব, আমি নাসার বিজ্ঞানী হব, সায়েন্টিস্ট হবো। এখন কিন্তু অনেকে বলে আমি ইউটিউবার হব, উইচ মিনস পপ কালচার ইজ ইনফ্লুয়েন্সিং দ্যাম। তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ এরকম টিচার পার্সন আস্তে আস্তে গ্রো হচ্ছে, সো দ্যাট আই এম রিয়েলি লাভিং ইট। আমার কাছে মনে হয়েছে যে টিচার শুড বি লাইক রক স্টার্স, পিপল শুড আইডলাইজ দেম, যে হ্যাঁ এই ভাই আমাকে পড়েছে, আমি এর মতো হইতে চাই। সো আই রিয়েলি ইউজ টু এনজয় দ্যাট। সো আমাকে অনেকজন মানুষই বলতো যে ইউনো আইমান, সো ইউ টিচ, হাউ ডাজ ইট ফিল? আই ফিল লাইক এ রক স্টার। আমি যখন স্টেজে উঠি, আই ফিল লাইক আই এম কন্ট্রোলিং এভরিওয়ান। It doesn't matter আর কে আছে আছে, I've shared the stage with a lot of people, with cricketers, movie stars, এটা. So when I'm on the stage, I respect them like crazy. I'm a big fan of you, but আমি যখন এখানে আসি, I feel like I'm also representing the entire teaching community, এবং এটা অনেক বাড়ানো হচ্ছে। So আমার কাছে মনে হচ্ছে যে ওভারঅল টিচার যারা আছে এখন একটা বড় সুবিধা আছে বিকজ অফ এডটেক, অনলাইন। যে আগে একটা ক্লাসরুমে আমরা আবদ্ধ ছিলাম, এখন চাইলেই কত হাজার হাজার মানুষের কাছে চলে যাওয়া যায়, রাইট? সো আই রিয়েলি রেকমেন্ড যারা নিউ জেনারেশন আছে, দে শুড ট্রাই দিস। অ্যাটলিস্ট কন্টেন্ট ক্রিয়েশন মানে আগে মানুষ ভাবতো যে এন্টারটেনমেন্ট, এখন কিন্তু এটা অনেকটুকু নলেজ বেসডে চলে আসছে। অ্যান্ড ওয়েন ইউ ডু দ্যাট, বাংলাদেশে একটা বিশাল অ্যাডভান্টেজ হলো মানুষ, এত মানুষ। আমি বাইরে যখনই যখন অ্যাওয়ার্ড পাইছি, ওয়ান থিং দ্যাট রিয়েলি সারপ্রাইজ দেম ইজ দ্য নাম্বার অফ ফলোয়িং দ্যাট উই হ্যাড, দ্য নাম্বার অফ ভিউজ দ্যাট উই হ্যাড। বিকজ ছোটো ছোটো দেশ, ইউরোপেরগুলো, ওরা জীবনে কল্পনা করতে, ও ইউ হ্যাভ মিলিয়ন্স অফ ভিউজ, you have millions of followers, so you have this advantage, so you should capitalize on top of it. অফকোর্স, এই যে আপনি সুন্দর করে বললেন যে বাংলাদেশের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের পপুলেশন হিউজ। বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের পিকে না, অবশ্য পিক একটু পার হয়েছে, কিছুদিন পর চলে যাবে, বাট এগেন more than half the population are under the age of 25. So that's amazing. And if you look at any social media algorithms, আমি যেহেতু রেগুলারলি চেক করি, be it Instagram, Facebook, YouTube or TikTok, তোমার কিন্তু ওই 25-18 থেকে 24 ওই জোনে সব থেকে বেশি মানুষ আছে। তো এটা কিন্তু আজীবন থাকবে না। সো এবং আমার কাছে মনে হয় এগেন, আই ফিল লাইক যে ইন 2 years টাইম there will be more AI bots creating content than human beings. So by that time জিনিসপত্র অনেক স্যাচুরেটেড হয়ে যাবে। সো তার আগে this is probably the last era where you can create content and get that attention. So and population wise Bangladesh হচ্ছে is one of the top 8 markets in world. So এই জন্য আসলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রবলেমগুলা যখন আমরা রিপ্রেজেন্ট করি, এটা খুব ম্যাসিভ একটা প্রবলেম। Oh yes, absolutely. ট্যাম আকারে না, যখন এটাকে টাকার অঙ্কে করি, বাট মানুষের অঙ্কে যখন করি তখন এটা বিকামস ম্যাসিভ। ইয়েস, অফকোর্স। যেই জিনিসটা যে আমরা অনেকেই ভাবি যে পপুলেশনটা অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ, বাট ইয়েট এগেন ফর কন্টেন্ট ক্রিয়েটার্স, ফর এডুকেটার্স, আমরা অফকোর্স বলবো এটা ইন মেনি ওয়েজ ইটস অলসো আ হিউজ অ্যাডভান্টেজ। এর পাশাপাশি ভাই আপনি কন্টেন্ট ক্রিয়েশন নিয়েও একটু বললেন, টু অ্যাড অন টু দ্যাট আমি বলবো, যেমন আমি একজন মানুষ, আমি তো জেনজি, বাট ডিসপাইট বিইং দ্যাট আমি যেমন কোনো একটা বিয়েতে গিয়ে যদি কোনো ছবি টবি তুলি বা কোনো একটা ইভেন্টে যাই, ওই ছবিগুলোই যে আমি সুন্দর করে একটু পোস্ট টোস্ট দিব, ক্যাপশন লিখে টিকে, এরটুকুরই টাইম পাই না। আমার মনে হয় পরে করবো পর প্রোক্রাস্টিনেট করি বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যায়, ওইটাই করি না। বাট আমি দেখি আপনারা দুইজনই কিন্তু বেশ অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া। প্রত্যেকটা দিন যা যা জিনিস হচ্ছে, আমরা শুধু প্রত্যেক দিনে একটা না, আমি দিনে 3-4টা পোস্ট দেখি, স্টোরিজ দেখি, এত কিছু দেখি। আই মোস্ট ডেফিনেটলি ওয়ান্ট টু নো যে এই জিনিসটার পেছনে, এই কন্টেন্ট ক্রিয়েশনের পেছনে ম্যাজিকটা কিভাবে? আমার পার্সোনাল যদি স্পেস থেকে বলি, আমার একটা ফুল টিম আছে যারা আমার পার্সোনাল কন্টেন্টগুলো দেখে। এটা 10 মিনিটসগুলো পার্টনারটা আলাদা। সো আমি যেটা করি, আমি আমার কন্টেন্টের রিসার্চের কাজ করি অ্যান্ড শুটিংয়ের দিন শ্যুট করে দিই। এরপর থেকে একদম এডিটিং, সাজেশন, লুপ, যা ফিডব্যাক আছে সবগুলো থেকে শুরু করে আপলোডিং স্কেডিউল, আপলোড হয়ে যাওয়ার পরে কমিউনিটি ম্যানেজমেন্টে যা কাজ পুরোটা টিম করে। সো এটার কারণে অনেক সুবিধা হয়েছে যে আই রিসার্চ প্রবলেম, আমি মাসে 2 দিন বা 3 দিন শ্যুট করি, 2-3টা করে ভিডিও শ্যুট করে ফেলি, পুরো মাসেরটা হয়ে যায়। সো ইট বিকামস দ্য
ভেরি অটোমেটেড প্রসেস। মাঝে মধ্যে আমি পোস্ট করি যেটা হলো নিজের থেকে, যেটা হলো স্টোরিজ। ফর এক্সাম্পল আমি নতুন আবার আমার ট্রায়াথলনের সাইক্লিং জার্নিটা শুরু হয়েছে গতকালকে। আমি তোমাদের বিউপির সামনে অনেকগুলো চক্কর দিচ্ছি, বিউপি থেকে যত্ন সরোবর, ওখান থেকে আবারও স্টাফ কলেজ, ওখান থেকে অনেকবার। সো যে তোমাদের তখন অনেকগুলো মাঠ আছে, তো বড় মাঠ ওগুলো ফাঁকা, সো ওই মাঠের মাঝখানে যে একটা ছবি তুলছি সাইকেল নিয়ে, সো ওইটা আমি নিজে পোস্ট করে দিচ্ছি। সো দেয়ার আর রেয়ার মোমেন্টস যেখানে আমি যেখানে আমার অ্যাকচুয়ালি মনে হয়েছে যে আই এনজয়েড দিস মানে মোমেন্ট অ্যান্ড দিস ইজ পার্ট অফ আর জার্নি দ্যাট আই ওয়ান্টেড টু শেয়ার উইথ পিপল। এখন আমার লাইফের মেজরিটি পার্ট আমি আর পোস্ট করি না। ফর এক্সাম্পল আমি নিজে লাস্ট বেশ কয়েকটা বিদেশে ট্যুরে গেছিলাম, একটাও পোস্ট করি নাই। এখন আমি ওই কয়েকটা জিনিস পোস্ট করি যেগুলো জিনিস আমি মানুষকে ইন্সপায়ার করতে চাই। ফর এক্সাম্পল স্পোর্টস, রানিং, সাইক্লিং, দ্যার আর ফিউ থিংস দ্যাট আই রিয়েলি ওয়ান্ট পিপল টু গেট ইন্সপিরেশন ফ্রম, ওগুলো পোস্টই। সো বাকিগুলো আর দেখা হয় না। আর এগেন আর ইউজুয়াল পোস্টটা পুরো টিম দেখে, সো লাইফ অনেক ইজি হয়ে গেছে। অফকোর্স উইথ দ্যাট বিং সেড একটু ভাইয়ার কাছেও আসি। আমি ভাইয়াকেও দেখি লাইক রেগুলারলি নতুন কোনো টিচার্স অনবোর্ড হলে, নতুন কোনো কোম্পানির সাথে এমওইউ হলে, ইভেন লাইক প্রাইভেট যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনি বেশ সুন্দর করে অন লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতে আপনি অনেক অ্যাক্টিভ। সো লাইক হোয়াট ইজ দ্য সিক্রেট বিহাইন্ড দিস, যদি আপনি আমাকেই অ্যাডভাইস দেন, কারণ আমার তো এত বড় টিম নাই। সো হাউ ডু আই ডিল উইথ দিস? আপনি যদি Sami manages it very well. I've seen all the MOU signings, all the teacher onboarding on all platforms, and সুন্দর করে ক্যাপশন দেয় বিএটিএতে। আই থিঙ্ক ইউ ম্যানেজ ইট, বাট দেখে মনে হয় তুমি নিজেই করো। আমি নিজেই করি। হ্যাঁ, তোমার দেখে মনে হয় তুমি নিজেই করো। ইয়েস। না, আমি তো আসলে স্টিল আই এম নট আ কন্টেন্ট ক্রিয়েটর, সো আমি আসলে নিজেরটা নিজেই করি। অ্যান্ড আমার কাছে যেটা মনে হয় যে পার্সোনাল ব্র্যান্ডিং ম্যাটার্স, অ্যান্ড ইট ইজ হেল্পফুল ফর মি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কোম্পানি। সো ইভেন আমি একটা ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি। আমি 5 তারিখে সিঙ্গাপুরে গিয়েছিলাম ফিনটেক ফেস্টিভ্যালে পার্টিসিপেট করার জন্য। সো ওইখানে আমি একটা করিডোর দিয়ে আসলে হাঁটতেছিলাম। সো আমাকে বাইরের একটা ফাউন্ডার আমাকে নক করছে। সো নক করে আমাকে আস্ক করতেছে যে আর ইউ রিয়াল সামিট, আই এম কানেক্টেড উইথ ইউ ইন লিঙ্কডইন। হ্যাঁ, সো মানে এই জিনিসটা আসলে হেল্প করে। অ্যান্ড আসলে আরেকটা ব্যাপার আমি মনে করি যে লাইক প্রফেশনাল ফিল্ডে, সেটা ফান্ডিং হোক কিংবা জব হোক বা অন্যান্য যে কোনো কিছু হোক, সোশ্যাল মিডিয়া প্রেজেন্সটা এখন সবাই দেখে। ইভেন আমরা নিজেরা যখন হায়ার করি তখনও আমরা দেখি যে এই ছেলেটা বা মেয়েটার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স কেমন, ও কি বিজনেস ডেভেলপমেন্টে ভালো করবে নাকি সেলসে ভালো করবে। সো এই জন্য আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আসলে প্রফেশনাল ক্যারিয়ার গ্রোথ কিংবা পার্সোনাল ব্র্যান্ডিং কিংবা হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েশনের জন্য খুবই হেল্পফুল। সো ওই ব্যাপারটা আমি মাথায় রেখে একটা নিজের ডেইলি শিডিউল থেকে একটা অল্প টাইম বের করে আমি আসলে এটা মেনটেন করি। অফকোর্স বুঝতেই পারছি যে কন্টেন্ট ক্রিয়েশন বলি বা আমাদের নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিংটা বলি, ওয়ান্স এগেন মার্কেটিংয়ের যে কথাটা, এটা অফকোর্স অনেক ইম্পর্টেন্ট। যদি মার্কেটিংটা ঠিকঠাকভাবে না করা হতো তাহলে হয়তো বা এই পডকাস্টটাও আপনারা যারা দেখছেন তারাও দেখতে পারতেন না। আমার মনে হয় যে ছোট জিনিস একটা প্ল্যান করে করা উচিত, হ্যাফাজার্ড না। ফর এক্সাম্পল ইফ ইউ আর টিচার, ইউ শুড প্ল্যান। আচ্ছা আমি কি দেখাইতে চাই, if you're actually planning to make things work in the long term in a sustainable manner, তাহলে এই জিনিসটা করা উচিত। আমার কাছে মনে হয় প্রতিটা মানুষের নিজের একটা ব্র্যান্ড অ্যানালিসিস করা উচিত। যে কোনো একটা ব্র্যান্ড তৈরি হলে একটা ব্র্যান্ড ডেক বানানো হয় না, যেখানে সব ডিটেলসগুলো দেয়া থাকে যে কি হবে না হবে, ব্র্যান্ডের কালার কি হবে, ব্র্যান্ডের টোন কি হবে, ব্র্যান্ড কিভাবে কথা বলবে, কি বলবে না, ওটা না সব মানুষের নিজের একটা করা উচিত। অ্যান্ড দেন করে ওই অনুযায়ী সোশ্যাল মিডিয়াটা একটু হইলেও ন্যারেটিভটা দেওয়া উচিত, ইন কেস ইউর প্রায়োরিটি ইজ সেলফ ব্র্যান্ডিং আর পার্সোনাল ব্র্যান্ডিং। আর না হলে তো অফকোর্স ইট কুড বি আ ফান প্লেস ফর ইউ। আমি মিম শেয়ার করি, ইটস অলসো নাইস বিকজ মেন্টাল হেলথে হেল্প করে, তোমাকে চিল রাখে। দিন শেষে ইফ ইট মেক্স ইউ হ্যাভ আ পিসফুল লাইফ দেন গো ফর ইট। ইট ক্যান বি আ ডিফারেন্ট জনরা ফর কন্টেন্ট। হ্যাঁ, নাওয়াল রবিকান্তের একটা কথা আছে, ও বলছে যে দেখো আমার অনেক রিচ ফ্রেন্ড আছে and all, but I asked them this one very easy question: if you're so smart, why aren't you happy? Right? So if you're so rich, so smart, why aren't you happy? So দিন শেষে তোমার সোশ্যাল মিডিয়াতে যদি তোমার হ্যাপিনেস শেয়ার করেন, if you're okay with it, please do so. So my suggestion is only for the people যারা সেলফ ব্র্যান্ডিং বা পার্সোনাল ব্র্যান্ডিংটা অনেক হেভিলি পুশ করতে চায় তাদের জন্য। অফকোর্স ভাইয়া, উইথ দ্যাট বিং সেড, আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারগুলো জানলাম, উই হ্যাভ টু প্ল্যান থিংস এহেড। অ্যাট দ্য সেম টাইম আপনারা দুজনেই যেহেতু সাকসেসফুল অন্টারপ্রেনার্স, মোস্ট ডেফিনেটলি রাইট নাও বাংলাদেশের কিন্তু স্টার্ট আপসের সংখ্যা অনেক বাড়ছে। আমরা হয়তো বা আমাদের পাশের দেশগুলো দেখছি যে সেখানে এক্সপোনেনশিয়ালি বাড়ছে, কিন্তু বাংলাদেশ কিন্তু কোনো অংশেই পিছিয়ে নেই আমি বলবো। মোস্ট ডেফিনেটলি যেরকম আমার নিজেরও আলাদা ভেঞ্চার আছে, আমাদের আশেপাশে আমার সব ফ্রেন্ডদেরই দেখি টুকিটাকি কিছু না কিছু তারা করছে। সো অ্যান্ড সবই কিন্তু তারা এখন কিন্তু মাইন্ডসেটটা এরকম হয়ে গেছে যে আমি চাকরি করব না, আমি নিজে চাকরি দিব। সো এই সেম কনসেপ্টটা থেকেই যদি আমি একটু আয়মান সাদিক ভাইয়ের কাছে আসি, যে যেহেতু আমি নিজেও বাই দ্য ওয়ে, আমি কি সব না জাস্ট নিজের জন্য কোয়েশ্চেন করছি না, ফর মাই অডিয়েন্স টু,
আমরা কেউই যদি এরকম ভাবে 10 মিনিট স্কুল বা একটা ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স ওপেন করতে চাই, আমি আগে ভাইয়ার কাছে জানতে চাই, আমরা নিজেদের থেকে যদি একটা এডটেক ওপেন করতে চাই, তাহলে হোয়াট ডু ইউ সাজেস্ট? শুড উই গো ফর ইট, নাকি মনে হচ্ছে এখন কম্পিটিশন অনেক পরে I করি? think you should go for it, but রিসার্চ করে যাওয়া উচিত যে আচ্ছা মার্কেটে কি চলতেছে, কোন কোম্পানি ভালো করতেছে, যারা ভালো করতেছে কেন ভালো করতেছে, আচ্ছা আমার তাহলে কোন একটা সেক্টর ধরা উচিত, যে সেক্টর ধরা উচিত আমি কেন ধরতেছি, ইজ ইট বিকজ আমি ওই সেক্টরে পড়াইতে ভালো পারি, ওই সেক্টরে আমার ভালো আইডিয়া আছে, নাকি ওই সেক্টরে বেশি টাকা আছে, রাইট? সো ওই রিসার্চগুলো করে যদি তুমি নামো তাহলে খুব ভালো হবে। আই ডেফিনেটলি সে গো ফর ইট। মানুষের 0 to 1 জার্নিটা না অনেক বড়। 0 to 1 ইজ এরকম, তারপর 1 পর 2টা কাছাকাছি, 3 4 5 টাক 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 হয়ে যায়। 0 to 1টা অনেক বড়, সো আই উড সে কম্প্রেস ইট, গো ফর ইট, বাট ডু proper research, take a informed decision. That's all my suggestion is. সো আমার ক্ষেত্রে আসলে যেটা মনে হয়, অনেক মানুষ আসলে এডটেক বলতে যেটা ভাবে যে সবাই শুধু কোর্স সেল করবে, এটাই এডটেক। সো আমার কাছে আসলে এডটেকের ডেফিনেশনটা শুধু এইটা না, এডটেক ক্যান বি সামথিং এলস। কোনো একটা এডটেক হয়তো এআই পাওয়ার্ড কোনো কিছু হইতে পারে, কোনো একটা এডটেক হয়তো স্যাস সলিউশন হতে পারে, কোনো একটা এডটেক হয়তো টিচারদের কন্টেন্ট ক্রিয়েশনে হেল্প করার জন্য কোনো টুল হইতে পারে। সো এই জন্য আমি মনে করি যে ডেফিনেটলি কারো যদি আসলে এডটেকে কিছু করার ইচ্ছা থাকে, মার্কেট রিসার্চটা খুব ভালো করে আসলে করতে হবে। প্রবলেম আসলে মার্কেটে কি এক্সিস্ট করে সেই পেইন পয়েন্টটা আসলে বের করতে হবে। অ্যান্ড মার্কেটে যারা ভালো করতেছে, আয়মান ভাই যেটা বললো, তাদেরকে নিয়ে রিসার্চ করতে হবে যে তারা কেন ভালো করতেছে। অ্যান্ড নট অনলি ইন বাংলাদেশ, আমাদের পাশের মার্কেটগুলোতে কি হচ্ছে, কোন এডটেকগুলো কীভাবে আসলে গ্রো করছে ওয়ার্ল্ড ওয়াইড। সো ওইটা অ্যানালাইসিস করে আসলে কোনো সলিউশন নিয়ে আসা উচিত। অ্যান্ড ওয়ান্স এগেইন আই এম সেইং যে এডটেক মানে আসলে কোর্স সেল করা না, এডটেকের ডিফারেন্ট সলিউশনও হতে পারে। সো ওই ডিফারেন্ট অ্যারেনাতেও আসলে চিন্তা করতে হবে যে এডটেকের আমি কোনো একটা ইন্টারেস্টিং স্যাস প্রোডাক্ট বিল করলাম, যেটার মাধ্যমে হয়তো কোনো টিচার কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কনস্ট্যান্ট আসলে ইজিলি কন্টেন্ট বানাতে পারছে, কিংবা এডটেকের কোনো এআই টুল হতে পারে। যেমন আমি যদি বলি ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু হচ্ছে দেয়ার আর সেভারাল এডটেক্স যেগুলো হচ্ছে আমরা রেগুলার বেসিসে ইউজ করি। হ্যাঁ, সো এর মধ্যে ডুওলিঙ্গো ক্যান বি আ গ্রেট এক্সাম্পল, ইভেন Canva is also a great example. So these are like kind of different solutions. So আমরা বাংলাদেশে ট্র্যাডিশনাল এডটেক যেভাবে চিন্তা করি ওইভাবে চিন্তা না করে ডিফারেন্ট ওয়েতেও চিন্তা করা যেতে পারে। Yeah, I think B2B অ্যাঙ্গেলটা ইজ এ ভেরি গুড অ্যাঙ্গেল। বাংলাদেশে যতগুলো বড় এডটেক হয়েছে, অর ভেঞ্চার ব্যাকড এডটেক বা ফান্ড রেজ করেছে, এক বড় একটা পরিসরে গেছে, সবগুলো কিন্তু B2C, মানে বিজনেস টু কনজিউমার। ডিরেক্টলি তারা হয়তো বা কনজিউমার বা ইউজার বা লার্নার যাই বলি না কেন তাদেরকে কেটার করছে। বাট বিজনেসকে ডিরেক্টলি কেটার করবে, B2B হবে, বিজনেস টু বিজনেস হবে, এরকম অত বড় আমি জানি না। কিছু আছে অবশ্যই, LMS সার্ভিস যা অনেক আগে থেকে আছে, অনেকে হয়তো বা ইন্টারাক্টিভ প্যানেলের সাপোর্ট দেয়, এই টাইপের কিছু আছে। বাট আরও অনেক লেভেলে কাজ করার স্কোপ আছে, যেখানে এখনো মনে হয় অনেক বড় কিছু কোম্পানি তৈরি হওয়ার সুযোগ আছে। মানে মার্কেটটা আমি বলবো স্টিল ব্লু ওশেন, ফাঁকা আছে অনেক। অফকোর্স ভাইয়া, উইথ দ্যাট বিং সেড, আপনি যেভাবে বললেন যে B2B বা বিজনেস অ্যান্ড বিজনেস, শুধুমাত্র যে বিজনেস টু বিজনেস একটা সার্ভিস বা প্রোডাক্ট সেল করবে এমনটাই কিন্তু না। আমরা যদি আমাদের পাশের দেশ ইন্ডিয়ার কথাই বলি, আমি কয়েকটা নাম বলেই ফেলি, সমস্যা নেই, যেমন বাইজুস, আন একাডেমি, তাদের মধ্যে কিন্তু আমরা দেখি তারা কোলাবোরেশনও করে, বিজনেস অ্যান্ড বিজনেস। তারা দুইটা ডিফারেন্ট এডটেক, লাইক ওদের কিন্তু এটা হরিজন্টাল ইন্টিগ্রেশনও বলবো না, তারা ডাইরেক্টলি কোলাবই করে। তারা একসাথে হয়তো কোনো কোর্স লঞ্চ করছে বা সিমিলার টাইপ অফ টিচার, সেম টিচার্স, তারা একই সাথে একটা কোর্স নিচ্ছে, যেটা স্টুডেন্টদের কাছে আরো বড় একটা ওয়াও ফ্যাক্টর নিয়ে আসছে। So with that being said, ভাইয়া, I want to know your thoughts on this, and আমরা কি in the future এমন কোনো কোলাব দেখতে পারি কিনা? Why not? আমার মনে হয় অনেক অপরচুনিটি আছে, রাইট? এন্ড যেটা বললাম যে যত তুমি ডেপথে যাবা, ইউ উইল সি যে এক একজনের কোর ভিশন সেগমেন্টই আলাদা, অ্যান্ড কাজ করার পুরো প্ল্যানিংটাই আলাদা। আমরা অলরেডি বেশ কিছু জায়গায় কাজ করেছি এরকম, ডিরেক্টলি এডটেকের সাথে হয়তো কাজ করিনি, বাট এডুকেশন কোম্পানির সাথে কাজ করা হয়েছে, স্টেশনারি ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে। সো ওয়াই নট? ডেফিনেটলি। অ্যান্ড মার্কেট যত ম্যাচিওরড হবে, ওই লাইনটাও মানুষজন তত ইজিলি বুঝতে পারবে, ইজিয়ার, রাইট? সো আমি আসলে এটাই মনে করি যে কোলাবোরেশন ইজ ওয়ান অফ দ্য কি। যেমন আমরা ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে অলরেডি কয়েকটা এডটেকের সাথে কোলাব করেছি, যেমন এর মধ্যে একটা হচ্ছে ভোক্যাব প্র্যাকটিস, সিয়াম শহীদ নূরের। সো ওর একটা সলিউশন আছে যেটা হয়তো আমাদের একটা প্রোডাক্টের সাথে মার্চ করে আমরা মার্কেটে লঞ্চ করেছি। there are also previous examples as well. So আমরা definitely we are open to collab with any edtech, even with 10 minute school as well. যেহেতু আমরা hiring solutions দিচ্ছি, we can give the solution to 10 minute school as well. যেহেতু hiring একটা massive problem, তো এরকম there can be multiple ways to collab.
অফকোর্স, তার মানে বুঝতেই পারলাম দর্শক, আমরা সামনাসামনি দেখে ফেললাম যে একটা পোটেনশিয়াল ইন্টারেস্টিং কোল্যাব হয়তো বা হতে যাচ্ছে সামনে, রাইট? অ্যান্ড ইউ আর দ্য ফার্স্ট ওয়ান টু সি ইট। আচ্ছা, এনিওয়েজ ভাইয়া, একটু সামি ভাইকে একটু আস্ক করবো ওয়ান সেকেন্ড। কিছুক্ষণ আগেই আপনি কিন্তু বেশ কয়েকটা টুলসের নাম মেনশন করলেন, যেমন ক্যানভা আমাদের কাছে এখন অনেক পপুলার। আমি ছোটবেলায় যেমন যখন ইউনিভার্সিটি ফার্স্ট স্টার্ট করেছি, এর আগে তো স্কুল কলেজে আমার তেমন একটা স্লাইডস বানাতে হয়নি, তখন কিন্তু আমি আইমান সাদিক ভাইয়ার ওই যে পাওয়ার পয়েন্ট স্লাইডসের বেশ টুকিটাকি এরকম ভিডিওস ছিল, সেগুলো থেকে কিন্তু শিখেছি। বাট আজকাল আমি স্টুডেন্টসদের দেখি তাদের পাওয়ার পয়েন্টটা শিখাই লাগে না, ভাবে ডকও শিখা লাগে না, কিছুই লাগবে না, কারণ ওয়ার্ড ডকে যা করার লাগে সেটা চ্যাট জিপিটি দিয়ে হয়ে যায়। আবার অনেক ধরনের প্রেজেন্টেশনস আমরা ইজিলি ক্যানভা টেমপ্লেট দিয়ে ইউজ করে ফেলি। সো আমি সামি ভাইয়ের কাছে জানতে চাবো, এই যে এই রেভলিউশনারি চেঞ্জটা, এটা কি আমাদের স্টুডেন্টসদেরকে লেজি বানিয়ে দিচ্ছে? আমি মনে করি ইন সাম কেসেস ইয়েস। সো আমরা যদি এআই ইউজ করি তাহলে আমাদের স্মার্টলি এআই ইউজ করাটা জানতে হবে। সো অনেকে যেটা করে যে ব্লাইন্ডলি এআই ইউজ করে, তো সেক্ষেত্রে যেটা হয় যে তাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্টটা হয় না, নিজেদের যে থিঙ্কিং স্কিল ওইটা গ্রো করে না। সো এআইটা যখন আমরা আসলে ইউজ করবো, আমাদের স্মার্ট ইউজ কেসটা জানতে হবে অ্যান্ড আমাদেরকে রিয়েলাইজ করতে হবে যে কোন কোন ক্ষেত্রে আসলে এআই ইউজ করলে এটা আমার স্কিল সেটের জন্য কমপ্লিমেন্টারি হতে পারে, অ্যান্ড কোন কোন ক্ষেত্রে আমি যদি এআই ইউজ না করি আমার স্কিলটা অটো বিল্ড হতে পারে। অফকোর্স, অলসো দ্য সেম কোয়েশ্চেন টু ইউ ভাইয়া, অ্যান্ড এটার সাথে যদি অ্যাড করতে চাই যে এআই যে জিনিসটা, এটা না অনেক জায়গায় আমি অনেক কন্ট্রোভার্সিস দেখি। অনেকে, যেমন আমারই অনেকগুলো টিচার্স ছিল, তারা বলতেন যে না, স্ট্রিক্টলি কোনো চ্যাট জিপিটি ইউজ করা যাবে না, স্ট্রিক্টলি কোনো এআই টুলস ইউজ করা যাবে না, এটা আমরা মনিটর করব। অনেক টুলস ইভেন এরকমভাবে ইনভেন্টও হয়ে গিয়েছে যেখানে লাইক humanize.ai, যেখানে যদি চ্যাট জিপিটি দিয়ে কেউ ইউজ করে থাকে ওইটাকে হিউম্যান টাচ দিয়ে ওরভাবে চেঞ্জ করে দেয়। হোয়াট আর ইয়োর থটস অন দিস? এই যে আমাদের নিউ জেনারেশন, তারা তো টেক ফ্রেন্ডলি হচ্ছে, বাট উল্টো কি পিছনে চলে যাচ্ছে? অলরাইট, আমার কাছে মনে হয় যে টেকনোলজিক্যাল রেভলিউশন আমরা ঠেকাতে পারবো না। সো ফর এক্সাম্পল, এখন বাচ্চাদেরকে দেখেন আমরা মোবাইল দিব না, সো আমার কাছে মনে হয় 2 দিন পরে ওর সবগুলো ডিভাইসে মোবাইল চলে আসবে, কানেক্টিভিটি, যে ফোন ইউজ করবো না, ওকে আমি আমার স্মার্ট ওয়াচে ফোন পেয়ে যাবো। এখন অলরেডি ভিশন প্রো চলে আসছে, চোখের মধ্যে চশমা আছে, ওটার মধ্যে চলে আসবে। তো সব কিছু কিছুদিন পর তো যে নিউরোলিঙ্ক চলে আসে, তোমার ইমপ্ল্যান্টও করে দিবে মনে হয় মাথার মধ্যে চিপ। সো আমার কাছে মনে হচ্ছে টেকনোলজির সাথে ফাইট না করে টেকনোলজির রাইট ইউসেজটা শেখানো উচিত। লাইক চাকু তো সবার বাসায় আছে, এখন চাকু তো দিয়ে মেরে ফেলা যায়, রাইট? এখন কেউ যদি বলে না আমার বাসায় চাকু রাখবো না, এটা দিয়ে মানুষ মেরে ফেলা যায়, তো ডিফিকাল্ট, বিকজ মানুষজন শিখানো হয়েছে যে ভাই এটা ধার আছে, এটা ধরো না, চাকরি ভাবে ইউজ করতে হয়। আমার কাছে মনে হয় সেম জিনিস এর ক্ষেত্রেও প্রযোজ্য। অফকোর্স এটা নেগেটিভিটি পজিটিভিটি অনেক কিছু আছে, এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, বাট বাংলাদেশের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটা ইনসেইনলি মানুষের প্রোডাক্টিভিটি বাড়াতে পারে। দ্যাট ইজ অন আ ডিফারেন্ট লেভেল, অ্যান্ড আমরা এখনও মনে হয় 5-10% ইউজ করি না। সো এটাকে যদি অপটিমাইজ ওয়েতে ইউজ করা যায়, আমাদের হিউম্যান প্রোডাক্টিভিটি অ্যান্ড পোটেনশিয়ালটাকে ম্যাসিভলি বাড়ানো পসিবল। আই এম অল ইন ফেভার অফ ইউজিং ইট। আমি তোমাকে দেখালাম আমার 5 রো আছে, তার মধ্যে 1 ফুল রো হইলো এটার উপরে। সো আই এম লাভিং ইট। অফকোর্স, লাইক অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও বলবো যে স্টুডেন্টসদের যতটা না কনসিয়াস হতে হবে, টিচার্সদেরও কনসিয়াস হতে হবে হাউ টু এক্সপ্লেইন ইট প্রপারলি, কীভাবে ইউজ করবে, কীভাবে হয়তো বা এটা আমাদের এফিসিয়েন্সি বাড়াচ্ছে। সো এই পজিটিভ যে ব্যাপারগুলো আছে সেগুলো দেখতে। এই পজিটিভ অ্যান্ড নেগেটিভ কথার মধ্যে আমরা যখনই আসি, তখন অন্টারপ্রেনার্সদের মধ্যে কিন্তু আমরা দেখি যে প্রায়ই অনেক ডিফারেন্ট টাইপস অফ নেগেটিভ রিমার্কস আসে, নেগেটিভ মিথসও আসে যে অন্টারপ্রেনারশিপ নিয়ে। আমি একটু যদি সামি ভাইয়ের কাছে আসি, যে আপনি এখন অন্টারপ্রেনার, আপনি একজন উদ্যোক্তা, সো এই উদ্যোক্তা হওয়ার ব্যাপারে আপনি আপনার লাইফের সব থেকে বড় মিথ কোনটা শুনেছেন? আমি আসলে সব থেকে বড় মিথ যেটা শুনেছি, মানে বাংলাদেশের মানুষ স্পেশালি যেটা মনে করে, কোনো একটা স্টার্ট আপ যদি ফেইলড হয় তখন মানুষ মনে করে যে ওই স্টার্ট আপের ফাউন্ডার টাকা পয়সা মেরে ফেলছে। সো এটা অলরেডি আমি অনেকবার শুনছি অনেক জায়গাতে। সো দিস ইজ আ ভেরি লাইক রং মিথ আই উড সে, যে কোনো একটা স্টার্ট আপ অনেক অনেক ডিফারেন্ট কারণে ফেইল হতে পারে। হয়তো মার্কেট রেডি ছিল না, কিংবা হয়তো প্রোডাক্ট রেডি ছিল না, হয়তো ইনভেস্টার্সরা পরবর্তীতে ফান্ড দেয় নাই। দেয়ার মাইট বি মেনি রিজনস, বাট একটা বিজনেস ফেইল হওয়ার মানে এই না যে ওই বিজনেসের ফাউন্ডার আসলে টাকা পয়সা সরাই ফেলছে। কারণ কোনো একটা ফাউন্ডার সে যখন আসলে কোনো একটা কোম্পানি বিল্ড করে, সে কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করে বিল্ড করে। সো এইটা আমার কাছে মনে হয় যে দিস ইজ আ লাইক, এটা আসলে আমাদের সোসাইটি স্টিল এখনো অন্টারপ্রেনারদের হয়তো অ্যাপ্রিসিয়েট করতে ওইভাবে এখনো, মানে মোস্ট অফ দ্য পিপল ক্যান নট ডু ইট। Again, we need series, we need movies, Yeah. we need a lot of content on OTT. Big shot players should come forward and play the role of entrepreneurs. নাহলে বাংলাদেশে তো অলওয়েজ গরিবরা হইলো ভালো, বড়লোক মানে খারাপ বা চোর। যখন যদি থাকে যে অন্টারপ্রেনার হইছে, অনেক বড়লোক হয়েছে, তাহলে ফার্স্টে ভাবে টাকা পয়সা মেরে ফেলছে, রাইট? সো এই জিনিসটা আসলে চেঞ্জ করা দরকার,
বিকজ বড়লোক হইলে যে খারাপ হবে, বড় বিজনেসম্যান মানে যে খারাপ কাজ করে বড়লোক হয়েছে বা খারাপ বিজনেস করে বড়লোক হয়েছে, এই ধারণাটা চেঞ্জ করা দরকার। আই থিঙ্ক মুভিজ প্লে আ বিগ রোল, পপ কালচারে কন্টেন্ট প্লেজ আ বিগ রোল। সো ওগুলো যখন আস্তে আস্তে চেঞ্জ হবে, দেখবো যে ইন্ডিয়াতে যেমন অনেক একটা বড় জেনারেশন আছে যারা স্টার্ট আপ ফাউন্ডার হইতে চায়। কেন? বিকজ ওরা স্টার্ট আপ ফাউন্ডারদেরকে অনেক গ্ল্যামারাইজ করছে, অনেক জায়গায় দেখাইছে। ওয়াও, আই ওয়ান্ট টু বি লাইক দ্যাট অ্যাজ ওয়েল। ইভেন আমি ইন্ডিয়ান সিরিজ দেখে গ্ল্যামারাইজড হইছি ফর বিং আ স্টার্টআপ ফাউন্ডার, রাইট। সো দ্যাট প্লেজ আ বিগ রোল। সো আমার সেটা দরকার আছে। অফ কোর্স, অ্যান্ড উইথ দ্যাট বিং সেড, আপনি যেমন কথায় কথায় অনেক ডিফারেন্ট টাইপস অফ ট্রেন্ডস নিয়েও আমাদের সাথে শেয়ার করলেন, এআই হোক বা সোশ্যাল মিডিয়ার কথায় আমরা অনেক কিছুই আসি। সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু এরকম হয় যে এভরি সিঙ্গল ডে উই সি আ নিউ ট্রেন্ড কামিং অ্যাজ ওয়েল অ্যাজ ডাইং। আপনার মতে সব থেকে ওভার হাইপ ট্রেন্ড কোনটা? আমি জানি না, আমি ট্রুথ বি টোল্ড আমি একটা জিনিস অলওয়েজ বলি কন্টেন্ট ক্রিয়েটারদেরকে, যে ট্রেন্ডের উপর খালি ভিডিও বানায়ও না। তার কারণ হলো ট্রেন্ডের উপর ভিডিও বানাইলে ট্রেন্ডের ব্র্যান্ডিং হয়, তোমার ব্র্যান্ডিং হয় না। দ্যাটস সো ট্রু, বিকজ একটা ট্রেন্ড চলতেছে, তুমি ওটার উপর একটা ভিডিও বানাইলা, তোমার ভিডিওটা লেটস সে 1 মিলিয়ন ভিউজ পাইলো। তোমার ভিডিওটা 1 মিলিয়ন ভিউজ পাওয়ার কারণটা কিন্তু তুমি ছিল না, জাস্ট ট্রেন্ডটা ছিল। সো কার ব্র্যান্ডিংটা বাড়ছে? ট্রেন্ডটার ব্র্যান্ডিংটা বাড়ছে, তোমার কিন্তু ব্র্যান্ডিংটা বাড়ে না। আরও সহজ একটা এক্সাম্পল দিই, এখনকার জন্য কন্টেম্পোরারি খুব ভালো কাজে দেয়। খেয়াল করবো এখন লং ফর্ম ভিডিও বা হরিজন্টাল ভিডিওর ভিউজ অনেক কম, লাইক পডকাস্ট লং হরিজন্টাল ইয়েতে অনেক লম্বা টাইম ধরে, ভার্টিক্যাল অনেক বেশি ভিউজ পায়। বাট তোমার এই ভিডিওস যে দেখবে সে তোমাকে ফলো করবে, তোমার ফ্যান হবে, তোমার প্রতি লয়াল হবে। যে ভার্টিক্যালি তোমার রিল দেখছে অনেক ভিউজ পাবা, বাট ওই ব্র্যান্ড লয়্যালটি পাবা না। উইচ ইজ বাই দেখবা আগেকার ক্রিয়েটাররা অত ভিউজ পাইতো না, বাট ওরা রাস্তায় গেলে সবাই ওকে চিনতো, সবাই ওর প্রোডাক্ট কিনতো বা সবাই ওকে জানতো, সে ছবি তুলতো। এখন অনেক ভিউজ পাচ্ছে, হচ্ছে মিলিয়ন্স অফ ফলোয়ার্স, বাট মানুষজন অতটা ওকে চিনতেছে না, বিকজ তুমি মাইন্ডলেসলি জাস্ট স্ক্রল করতে করতে ওটা দেখছো। বাট জাস্ট অ্যান এক্সাম্পল, ফর এক্সাম্পল when you're on TikTok, তুমি কিন্তু কমিট করতেছো না কিছু একটা দেখার, ইউর জাস্ট মাইন্ডলেসলি গোয়িং। তুমি ইউটিউবে যাও, তুমি একটা লম্বা ভিডিও দেখো 43 মিনিট, 53 মিনিট বা 2 ঘন্টা, ইউর কমিটিং টু ইট। এই কমিটমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইউর কমিটিং নট টু দ্য কন্টেন্ট, ইউর অলসো কমিটিং টু দ্য পার্সন, টু দ্য চ্যানেল, টু দ্য হোস্ট, অ্যান্ড দেন ইউর ওয়াচিং। সো দ্য লয়্যালটি ইজ অন আ ডিফারেন্ট লেভেল। সো সেম থিং হ্যাপেন্স ওয়াইল ইউর ক্রিয়েটিং আ কন্টেন্ট অন দ্য ট্রেন্ড। আমার কাছে মনে হয় অফকোর্স ট্রেন্ড নিয়ে কাজ করলে ভালো, নট ব্যাড, আমি এটার ক্ষতিকারক কিছু বলতেছি না, বাট ইউ শুড বি অ্যাবসলিউটলি মাইন্ডফুল অফ দ্য ফ্যাক্ট যে ট্রেন্ডের কন্টেন্টটা ট্রেন্ডের ব্র্যান্ডিং বাড়ায়, তোমার ব্র্যান্ডিংটা অতটা বাড়ায় না। অ্যান্ড আমার কাছে মনে হয় এটা বলার বড় রিজন হলো বাংলাদেশের ক্রিয়েটাররা ভিউজ টিউজ নিয়ে অফকোর্স সবাই অনেক কনসিয়াস, বাট ব্র্যান্ডিংটা নিয়ে একটু কম কনসিয়াস। বিকজ লেটস সে তুমি 10,000 ভিউজ পাইলে, আমি 10,000 ভিউজ পাইলাম, বা তোমার 10,000 ভিউজ প্রপার ভিউজ ছিল, প্রপার টিজির কাছে, তুমি কিন্তু ওটা থেকে অনেক বড় একটা ব্র্যান্ড মাইলেজ পাবা, আমি কিন্তু পাবো না। সো এটা বের করাটা খুব সহজ উপায় হলো, লেটস সে মানুষজন তো যারা ভিউজ পায় দিন শেষে তারা তো কোনো না কোনোভাবে এটাকে মনিটাইজ করে, রাইট? সো লেটস সে তুমি 1 মিলিয়ন ভিউজ পাইলে, আমি 1 মিলিয়ন ভিউজ পাইলাম, তোমার একটা প্রোডাক্ট আছে, আমার একটা প্রোডাক্ট আছে, তুমি তোমার প্রোডাক্টের একটা ব্র্যান্ডিং করলা, কতজন তোমার এই প্রোডাক্টটা কিনলো, ভার্সেস আমি ওই 1 মিলিয়ন ভিউজে আমার প্রোডাক্টের ব্র্যান্ডিং করলাম, কতজন কিনলো। এই রেশিওটা ইজ এ ভেরি গুড আইডেন্টিটি, যে কত টাকা ডিভাইডেড বাই 10 মিলিয়ন ভিউজ বা 10 লাখ ভিউজ, আমি কত টাকা জেনারেট করলাম ডিভাইডেড বাই 10 লাখ ভিউজ। এই রেশিওটা তুমি খুব ভালো একটা আইডিয়া দেয় যে কার অডিয়েন্স কত বেশি লয়াল বা কার ব্র্যান্ড ভ্যালুটা কত বেশি। অ্যাগেন আই থিঙ্ক সহজ করে দিছি ক্যালকুলেশনটা, বাট এটা যদি করে মানুষ তাহলে অনেক কনসিয়াস হবে অ্যাবাউট দ্য ব্র্যান্ড, যেটাকে আরওসি বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বলি, রাইট? এরকম হ্যাঁ, ওইভাবে আরো সহজভাবে। সো কামিং ব্যাক, আমি একটু সামিম ভাইকে আস্ক করবো, আপনি বেশ কিছুক্ষণ আগে কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে রাইট নাও একজন গ্র্যাজুয়েট ওভারঅল যেইখান থেকে গ্র্যাজুয়েট করুক না কেন, বেশ কিছু টাইম ধরে কিন্তু তারা আনএমপ্লয়েড থাকে। অ্যান্ড আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা নিয়ে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসও অনেক বছর ধরে কিন্তু ওয়ার্ক করে যাচ্ছে। অ্যান্ড এর পাশাপাশি যেহেতু আপনি স্কিলস নিয়ে এত কথা বলছেন, হোয়াট ইজ দ্যাট ওয়ান স্কিল আপনার কাছে মনে হয় যে এটা যে কোনো মানুষকে ফিউচার প্রুফ, তার ক্যারিয়ারটা ফিউচার প্রুফ করতে পারে? ওয়ান্স অ্যাগেন আই উড সে কমিউনিকেশন স্কিল, যেটা ভাইও বলছে। কারণ আমার কাছে মনে হয় যে লাইক আমরা হয়তো কোনো বিং অ্যান এক্সপার্ট, হয়তো আমি কোডিং পারি, বিং অ্যান এক্সপার্ট হয়তো আমি গ্রাফিক্স ডিজাইন করতে পারি, কিন্তু দিন শেষে আমি যদি প্রপারলি কমিউনিকেট করতে না পারি তাহলে দিন শেষে আমি ক্লায়েন্টকে সার্ভ করতে পারবো না, দিন শেষে আমি যেখানে জব করতেছি সেখানে ভালো করতে পারবো না, দিন শেষে আমি যদি কোনো ক্যারিয়ার প্রফেশনে থাকি সেখান থেকে আমার প্রমোশন হবে না। সো ইভেন যদি কোনো স্টার্ট আপ ফান্ড রেজ করতে যায়, ওই ফাউন্ডারের এক্সট্রিমলি একটা বেটার কমিউনিকেশন স্কিল থাকা উচিত। কেউ যদি ক্লায়েন্ট সার্ভ করতে যায়, বিং আ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, তার এক্সট্রিমলি ভালো একটা
কমিউনিকেশন স্কিল থাকা উচিত। সো আই উড সে যে লাইক একটা স্কিল যদি চুজ করতে বলা হয় তাহলে ডেফিনেটলি দ্যাট উড বি কমিউনিকেশন স্কিল। অফকোর্স ভাইয়া, উইথ দ্যাট বিং স্যাড, যেহেতু ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সে এত আমরা টেক বেসড কোর্সেস দেখি, আমরা অনেকেই দেখি, আমার আশেপাশে অনেক ফ্রেন্ডসরা আছে যারা এই টেক এন্টায়ার সেক্টর মধ্যে তারা আছে বা এই নিয়ে তারা কাজ করে। তারা ভাবে যে আমি যেহেতু একটু কম টম কথা বলি, আমি যেহেতু ইন্ট্রোভার্ট, সো আমার কম্পিউটারের সামনে বসে থেকে এই কাজটা করলেই হবে। তাদের জন্য কি কমিউনিকেশন স্কিল এত ইম্পর্টেন্ট? তাদের জন্য কমিউনিকেশন স্কিল আরও বেশি ইম্পর্ট্যান্ট। কেন? কারণ আমরা যখন আসলে এই টেক স্কিলসগুলো নিয়ে কাজ করি, আমরা ক্যারিয়ার পাথগুলোতে দেখি যে স্টুডেন্টরা লাস্ট পর্যন্ত অনেকেই থাকে যে হয়তো হি ইজ ভেরি গুড অ্যাট কোডিং, কিন্তু সে জানে না কীভাবে একটা প্রপার মেইল করতে হয়, সে জানে না কিভাবে আসলে তার পাশের যে কোওয়ার্কার আছে তার সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, টিম লিডের সাথে কিভাবে কথা বলতে হয়। সো এই জিনিসপত্রগুলো আমরা দেখি, এবং এইটা আসলে বাংলাদেশের টেক মার্কেটের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস, যেটা আমরা আসলে সলভ করার চেষ্টা করছি। এই জন্য আমাদের প্রতিটা ক্যারিয়ার পাতেই আসলে কমিউনিকেশনের উপরে আলাদা সেশনস থাকে। যদিও তারা কোডার, কিন্তু স্টিল উই ট্রাই টু টিচ দেম দ্যাট কমিউনিকেশন স্কিল, কারণ এটার কারণে দেখা যায় যে ফাইনাল টাচ পয়েন্টে গিয়ে তারা রিচ করতে পারে না। অফকোর্স, অ্যান্ড অলসো ভাইয়া আপনি যেভাবে মেনশন করলেন, ইউ ফোকাসড আ লট অন ফিজিক্যাল হেলথ, যে কীভাবে আমাদের বডি ঠিক থাকলে কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার মাইন্ডও ঠিক থাকে। অ্যান্ড মেন্টাল হেলথ, এটাও একটা কনসেপ্ট যেটা আমাদের মোস্ট ডেফিনেটলি উই হ্যাভ টু টক অ্যাবাউট দিস, বিকজ আমাদের রাইট নাও আমরা যেই কাজই করি না কেন, যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার ব্রেনটাই যদি খুশি না থাকে, যেটা আপনি বললেন যে আমি নিজে যদি হ্যাপি না থাকি, ইটস নট পসিবল ফর মি টু ডু এনিথিং। বেশ কিছু পডকাস্টে একটু ভাইয়ার কাছে আমি আস্ক করবো, আপনি এভাবে মেনশন করেছেন যে ডিপ্রেশন নিয়ে বা স্যাডনেস নিয়ে, বা যেমন আপনার কষ্ট পেলে আপনি একা একা কাঁদেন, এই যে এই সিচুয়েশন থেকেও থাকার পরেও কিন্তু আপনি রাইট নাও একজন সাকসেসফুল এন্টারপ্রেনার, এইটার পেছনের রহস্যটা জানতে চাই। রহস্য কিছু নাই, আমার কাছে মনে হয়েছে আমি আসলে সাকসেসফুল এন্টারপ্রেনার হইতে চাই নাই। দ্বিতীয়ত হলো এন্টারপ্রেনাররা কখনো সাকসেসফুল এটা বলা যায় না, বিকজ ইটস আ জার্নি, রাইট? ম্যাচ তো শেষ হয় নাই, ম্যাচের মাঝখানে একটা টাইম ভালো যায়, আবার একটা টাইমে খারাপ যায়, আবার গোল খাবা, আবার দিবা। সো আমার কাছে মনে হচ্ছে কন্টিনিউয়াস জার্নি, ইটস নট ডিসাইডেড অ্যাজ অফ ইয়েট। আর যেটা বললাম, শুরুতে আমি আসলে কখনো এন্টারপ্রেনার হইতে চাইনি, টিচার হইতে চাইছি। পড়াইতে ভালো লাগতো, আমার ওই অ্যাটেনশনটা ভালো লাগতো। আরে আমি একটা জিনিস শিখাইছি, ওর চোখ বড় বড় হয়ে গেছে, বলো ও ভাই জীবনে চিন্তা করি নাই, ওয়াও আরে আমি তো জিনিয়াস। সো আই ইউজ টু লাভ দ্যাট ফিলিং। দেন আমি বিভিন্ন সেশনে যেতাম, যেমন রাজুকে গেছিলাম ওই আর্লি, আমি তখন ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো ওই জিনিসগুলো অনেক মজা লাগতো যে আচ্ছা স্কুল কলেজের বাচ্চারা তারা যেসব জিনিস কারিকুলামে পড়ছে, ওর বাইরের জিনিসগুলোও একদিন পড়াই দিলাম, অ্যান্ড দে আর লাইক ওয়াউড, and they have become a fan of yours, they're following you to know more. That gave me a lot of inspiration যে আচ্ছা আসলেও তো আমি যাদের ডিরেক্টলি স্কুল টিচার না বা কলেজ টিচার না, বা তাদেরকেও একটা কিছু শেখানোর স্কোপ আমার হয়েছে, এবং হওয়ার পরে ওদেরকে অনলাইনে আমি কানেক্টেড রেখে অনেক কিছু শিখাইতে পারতেছি। তো দ্যাট ওয়াজ দ্য মোস্ট মানে কি বলবো ভিজিবল ড্রাইভ দ্যাট আই গট। তারপর তো আস্তে আস্তে পড়াইছি, তারপর যেটা হয় যে করতে যে একটা স্ট্রাকচার লাগে, স্ট্রাকচার থেকে কোম্পানি হয়েছে, সোল প্রিপারেশিপ থেকে প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়েছে, কোভিডের সময় গ্রোথ অনেক বাড়ছে, গট ইনভেস্টমেন্ট, তখন আস্তে আস্তে জিনিসপত্র ফর্মালাইজড হয়েছে। আমার কাছে মনে হয় সবার জন্য এটা প্রযোজ্য না, বাট কিছু কিছু জায়গায় যেসব ইন্ডাস্ট্রিতে তুমি তোমার প্যাশনের কারণে আসছো, ওই সব জায়গায় শুরুতে ওই প্যাশনটা কয়েক বছর নিয়ে বা ধরে রেখে কাজ করলে অনেক ভালো, বিফোর ইউ থিঙ্ক অ্যাবাউট আচ্ছা মানি কোথায় কী হচ্ছে। বিকজ আমি যদি নেক্সট বিজনেসে যাই, আমি অনেক হিসাব করব যে কত বড় মার্কেট আছে, কত টাকা পাবো, এক বছর পরে রিটার্ন কি, এটা কি ওইটা কি। এটা 2014-15 যখন স্টার্ট করছিলাম তখন ছিল না, সুইচ হেল্প মি টু ফাউন্ড 10 মিনিট স্কুল। বাট নেক্সট বিজনেসটা প্রবলি অনেক ট্যাকটিক্যাল হবে, আচ্ছা এটা। সো আমার মনে হয় যে তোমার নিজের জীবনের পরিস্থিতি, সময়, তোমার গ্রোথের অ্যাসপেক্ট সবগুলোর উপর চিন্তা করে রেখে এক একটা মানুষের ওই রেসিপিটা এক এক ধরনের হয়। যে আমার 10 মিনিট স্কুলের রেসিপি ওয়াজ ডিফারেন্ট, নেক্সট বিজনেসেস আমি জানি না কী হবে, তুমি তো ফিনটেক করতে চাও, আমি জানি না আমি কী করতে চাই, বাট ইয়া প্রবলি ভেরি ডিফারেন্ট হবে। অফকোর্স, আপনি যখন জাস্ট কিছুক্ষণ আগে মেনশন করলেন যে যখন একটা স্টুডেন্টকে কিছু বোঝানো হয় আর তখন তার চোখ বড় বড় হয়ে আসে, এটা থেকে আমি একটু অ্যাড করতে চাই যে দিস ওয়াজ লাইক অ্যাকচুয়ালি দ্য মেইন রিজন আমি ছোটোবেলা থেকে আমি পড়াই, লাইক স্কুলের থেকেও আমি পড়াতাম। আমার কাছে মনে হতো যে ব্যাক দেন আমি যদি আমার জুনিয়র যেই ফ্রেন্ডসরা আমার ছিল, লাইক আই ওয়াজ ভেরি টকেটিভ, স্টিল অ্যাম, সো আমার অনেক ফ্রেন্ডস ছিল অনেক ক্লাসের, তাদের কাছেও যখন যেতাম তারা বলতো যে আপু এই পড়াটা একটু বুঝাই দাও, মিস কি বললো বুঝি নাই। আমি যখন বুঝাতাম তারা বলতো ওয়াও মিসও তো সুন্দর করে বুঝায় নাই। তো ইমিডিয়েটলি আমার কাছে মনে হলো যে ওয়াও, যে
আমার মনে হলো যে দিস ইজ সামথিং, এটা একটা ল্যাকিং আছে অনেকের মধ্যে, অ্যান্ড উই হ্যাভ টু ডু ইট। অ্যান্ড আমি ওই ফিলসফিটার মধ্যে বিলিভ করতাম যে ইয়োর ফ্রেন্ডস আর অলওয়েজ দ্য বেস্ট টিচার্স। পিপল আর গভর্নড বাই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। ট্রু। সি, তুমি যখন পড়াও তুমি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পাও, বিকজ তোমার যতগুলো স্টুডেন্ট আছে সবাই গ্র্যাটিফিকেশন দিচ্ছে, উইচ ইজ বাই ফর এক্সাম্পল আমরা এখন যখন ক্যামেরার সামনে এই পডকাস্টটা করছি, সামনে যদি আরো অডিয়েন্স থাকতো আমাদের এনার্জি আরো বাড়তো একটু হইলো। কেন? বিকজ তুমি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পাইতা আশেপাশে মানুষজনের থেকে, তালি পাইতা, একটু হাসি পাইতা, একটু চিয়ার পাইতা, রাইট? সো আমার কাছে মনে হয়েছে যে ওইটা একটা বড় বেনিফিট ইন টার্মস অফ টিচিং অফলাইনে। আর অনলাইনের বেনিফিটটা হলো তুমি যখন লাইভে দাও অনেকজন কমেন্ট করতেছে, এটাও দেখতেছে। অনলাইনের বেনিফিটটা হচ্ছে মিলিয়ন্স অফ পিপল, ইয়া, বাট ওই যে ওখানে আবার ইনক্রিমেন্টাল বেনিফিটটা কম। অফলাইনে 1000 মানুষের যেই একটা ব্যাপার, অনলাইনে আবার এটা তো 1 মিলিয়ন হওয়া লাগে টু হ্যাভ দ্যাট ব্যাপার, রাইট? সো অফকোর্স ভাইয়া, আমি যেরকম খুব ক্ষুদ্র মানুষ, বাট আমি অফলাইন অনলাইন দুটো প্ল্যাটফর্মে যেহেতু পড়িয়েছি, একটা ব্যাপার কিন্তু আমি বলবোই যে সামনাসামনি কিন্তু কেউ আমার সমালোচনাটা এত ইজিলি করবে না, বাট অনলাইনে যেরকম অনেক ভালো মানে অনেক পজিটিভ রিমার্কস আছে, নেগেটিভ রিমার্কসেরও কোনো কমতি নেই। আপনিও মোস্ট ডেফিনেটলি এইসব ফেস করেছেন। দেয়ার আর মেনি ডেজ যখন আমি আমার আম্মুর কাছে কাঁদতাম যে আয় হায় এই মানুষটা কেন এটা কমেন্ট করলো আমার ভিডিওতে, আমি কি ঠিকঠাক মতো পড়াইনি, ঠিক মতো কথা বলিনি, আমি কালকে থেকে আর ভিডিও বানাবো না, ক্লাস নিব না। আপনার কি কখনো এরকম কিছু হয়েছে? একদম শুরুতে প্রথম 2-1 মাস তো জীবনে আমি কোনো একটা নেগেটিভ কমেন্টও পাইনি। ফার্স্ট টাইম যেটা পাইছিলাম, এই তুই তো লসাগু গসাগু পারিস না, তুই অঙ্ক কেন পড়াস? আমি 4 বছর ধরে পড়াইছি, এত মানুষ পড়াইছে, চাই ইট রিয়েলি হিট মি। বাট এনিওয়ে, যেহেতু আমি অনেক বছর ধরে আসি, আই ফিগার ওয়ান থিং, ইটস আ পার্সেন্টাইল গেম। ইফ ইউ টক অ্যান্ড মিট উইথ 100 পিপল, তোমাকে 5% মানুষ পছন্দ করবে না, 1% মানুষ তোমাকে অনেক অপছন্দ করবে, অ্যান্ড প্রবাবলি 0.1% মানুষ তোমার পিছে খারাপ কথাও বলবে। Now, if you multiply that 0.1% with 1 million views, you'll certainly find a few people যারা তোমার ব্যাপারে খারাপ কমেন্ট করবে। So it's a percentile game. No human being is at a state যে কথা বললে সবাই তার ফ্যান হয়ে যাবে। আমাদের পলিটিক্যাল লিডারও তো 100% ভোট পায় না তো 51% পাইতে হয়, রাইট? সো দের উইল অলওয়েজ বি পিপল যে তোমাকে পছন্দ করবে না, তোমার আইডিওলজিটাকে বিশ্বাস করবে না, রাইট? সেটা খুবই স্বাভাবিক বিষয়। অ্যান্ড ইটস জাস্ট দ্যাট মানুষের এক্সপ্রেশন অফ অ্যাঙ্গার হ্যাজ বিন মেড ভেরি ইজি ডিউ টু সোশ্যাল মিডিয়া, রাইট? ইটস ভেরি ইজি। আগে তো কথা বলা যেত না, এখন তো বলা যায়, তো সহজ হয়েছে। আর গালিটা, সি জাভেদ আখতার একটা রিসেন্টলি একটা পডকাস্টে কথা বলছে যে দেখো ও কোন এলাকার একজন খাবারের কথা বলেছে, ওই এলাকার খাবারের বুঝছো আসলে কোনো টেস্ট নাই, দেখবে এই কারণে ওরা অনেক ঝাল দেয়। কেন? যেহেতু কোনো ফ্লেভার নেই, অনেক ঝাল দিয়ে একটা ফ্লেভার বানানোর চেষ্টা করে। তোমার কথাবার্তায় গালিগালাজ হইলো এরকম মির্চি বা মরিচ। তোমার যদি কথাবার্তায় কোনো ডেপথ না থাকে, তোমার কথায় যদি কোনো মাধুর্যতা না থাকে, প্রাঞ্জলতা না থাকে, কথার কোনো ভ্যালু না থাকে, তখন তুমি গালি দাও, রাইট? যে আমি তোমাকে আর্গুমেন্টটা হারাইতে পারতেছি না একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে বা কনস্ট্রাকটিভ একটা ফিডব্যাক দিয়ে, আমি তোমাকে গালি দিয়ে ইয়ে করছি। সো এটা খুবই লোয়েস্ট ফর্ম অফ আর্গুমেন্ট বা লোয়েস্ট ফর্ম অফ ফ্লেভার, যেটাই বলো, মরিচ বলি, যে মরিচ এক্সাম্পল থেকে বললাম গালিটা। সো ইফ ইউ ফিল লাগে যে আচ্ছা ছেলেটা বা মেয়েটা আসলে কিছু বলার নাই, হেন্স হি অর শি ইজ রিসর্টিং টু আ গালি, pity on him. Of course. যে নেগেটিভ এক্সপ্রেশনের কথা বললেন ভাইয়া, উইথ দ্যাট বিং সেড যে আমাদের যে অ্যাঙ্গার, ফ্রাস্ট্রেশন, এগুলো আমরা অনেকেই ইজিলি এভাবে করে বের করে ফেলি। আমি একটু সামিম ভাইয়ের কাছে আসবো। আপনি যখন অত্যন্ত পরিমাণে রেগে যান তখন আপনি কি করেন? আমি আসলে অত্যন্ত পরিমাণে যদি রেগে যাই তাহলে আমি গান শুনি। তখন such a peaceful person. কি গান শুনো? That's my follow-up question. আমিও শুনবো আজকে থেকে। আমার আসলে কিছু সেটস অফ লাইক প্লেলিস্ট থাকে, এটা আমরা কমেন্টে র্যান্ডমলি শুনি আর কি। কমেন্টে প্লেলিস্ট লিংক করে দেব, ঠিক আছে? সামিম ভাইয়ার রাগ উঠে গেলে কি রাগ হলে কোন গান শুনতে হয়? বাট it works for me at least. কতক্ষণ লাগে? 15 minutes I guess. 15 মিনিট ঠান্ডা হয়ে যাও, মানে কিছুটা কমে। আচ্ছা ঠিক আছে। সো উইথ দ্যাট বিং সেড আমরা কিন্তু আমাদের পডকাস্টের প্রায় শেষের দিকে আসছি। আমরা বেশ কিছুক্ষণ পরে একটা মজার গেম সেকশন করব। এর আগে একটু ছোট্ট 2টা কোয়েশ্চেন করে একটু আমাদের এই সিরিয়াস আলাপ, এতটা সিরিয়াস না বাট এই সিরিয়াস আলাপচারিতা একটু আমরা বন্ধ করে দিতে চাই। আজ থেকে 10 ইয়ার্স পর 10 মিনিট স্কুলকে আপনি কিভাবে দেখতে পারবেন? খুবই ভালো জায়গায় আছে।
তখন স্টুডেন্টদের লার্নিং এইডের জন্য যা যা দরকার সব কিছু আমরা করে ফেলছি, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম লাইফ লং লার্নিং পর্যন্ত এভরিথিং ইজ দেয়ার। অনলাইন আছে, অফলাইন আছে, বই আছে। সো একটা মানুষের যার যা পড়াশোনার স্কোপ কভার করার জন্য দরকার সব কিছু আছে। উই হ্যাভ গট দ্য বেস্ট টিচার প্যানেল ইন দ্য এন্টায়ার কান্ট্রি, যারা কিনা রেগুলার ডেডিকেটেড, স্টার্স লাইক ইউ আর, এরকম মানুষজন থাকবে। আমার প্রয়োজনীয়তা টেনমেন্টসগুলো অনেক কম থাকবে। আমি একটু বুড়া হয়ে গেছি, আমি তখন দৌড়াচ্ছি বিভিন্ন জায়গায় ইভেন্টে যাচ্ছি, চিল করতেছি, খুব একটা মিটিং টিটিংয়ে যে আসা লাগতেছে না, হালকা একটু খোঁজ নিলেই হচ্ছে, রাগা টাগা লাগতেছে না, 15 মিনিটে গানও শোনা লাগতেছে না। I'm chilling somewhere and seeing 10ms fly. So that's the dream for 10 years after. How about you ভাইয়া? আমি ভাইয়ার কাছে আসবো। আমি আসলে আজ থেকে 10 বছর পর ইন্টারেক্টিভ কেয়ার্সকে এমন একটা ব্র্যান্ড হিসেবে দেখতে চাই যে মানুষের মনে একটা পারসেপশন ক্রিয়েট হয়ে যাবে যে ইন্টারেক্টিভ কেয়ার্সে গেলে আমার এমপ্লয়মেন্টের ব্যবস্থা হয়ে যাবে। সো এটার সাথে লেগে থাকলে আমার কিছু একটা হবে। সো ওই চেঞ্জটা আসলে আমি দেখতে চাই মানুষের মনে, বা কিংবা আমাদের স্টুডেন্টদের পারসেপশনটা আসলে ওরকমভাবে ক্রিয়েট করতে চাই, ওই ইম্প্যাক্টটা বিল্ড করতে চাই যে আমাদের 1 মিলিয়ন জব প্লেসমেন্টের যে ড্রিম ওটা ফুলফিল করতে চাই। সো এটাই হচ্ছে 10 ইয়ার্সে তো আরো কয়েক মিলিয়ন বাড়বে না? হয়ে যাবে। আই নেভার নো। দিন শেষে কি হয় কিছুই জানি না, বাট ওই তো যে গোলস গুলো যা আমাদের অন্টারপ্রেনার্সদের কাছ থেকে আমরা শিখলাম, এগুলো সবই আমাদের থাকা উচিত। যেভাবে আমরা বলি না দ্য স্কাই ইজ দ্য লিমিট, আমি কোন একটা মুভিতে জানি দেখেছিলাম, কিসের স্কাই ইজ দ্য লিমিট, দ্য ইউনিভার্স শুড বি দ্য লিমিট। এর থেকেও যাতে আমরা আরো উঠতে শিখি, জানতে শিখি। এই সিরিয়াস আলাপচারিতা বাদ দিয়ে আমরা তাহলে একটা ছোট্ট গেম সেকশন করব। এটার রুলসটা খুবই সিম্পল। আমি যাই কোয়েশ্চেন করব, সাথে সাথে মাথায় যা আসে সেটা আপনারা ইনস্ট্যান্টলি অ্যান্সার দেবেন, ঠিক আছে? ডোন্ট টেক 10 মিনিটস, টেক 10 সেকেন্ডস। ওকে, কে আগে যাবে? সামির আগে যাও। তোমার সিনিয়র গো ফার্স্ট। তাই আছে, ঠিক আছে, লেটস গো ফর ইট। হোয়াট অ্যাবাউট আমরা জাস্ট 1 2 1 2 ঠিক আছে, চলো লেটস গো। ওকে, খুব বেসিক কোশ্চেন থেকে আস্ক করি, চা না কফি? কফি। আমি আসলে কোনোটাই না, বাট কফি দিলে মানুষ আসলে দামি কফি খাওয়ায়। সো আপনার ফেভারিট বই কোনটা? 0 to 1। ওকে, থিল। আপনার দিনের কোন সময়টায় সবথেকে বেশি আপনি প্রোডাক্টিভ থাকেন? সকাল, আর্লিয়ার দ্য বেটার। তারপরে তো একটার পর একটা খারাপ মিটিং হয়। তার মানে বুঝতেই পারলাম আর্লি রাইজার। আর্লি রাইজার বলবো না, আর্লিয়ার, যত আর্লি মিটিং হয় তত ভালো ওকে টাইম। ওকে, সামি ভাইয়ের ক্ষেত্রে হয়তোবা সেটা সঠিক না। আমার ক্ষেত্রে কমপ্লিটলি অপোজিট, রাত 12টা থেকে 2টা। আচ্ছা, না আমি এখন 12টা থেকে 2টা আর জাগি না। বুড়া হয়ে গেছে, তুমি 30 যখন পার হবে না তখন তুমি ফিগার আউট করবা যে আর 2টা পর্যন্ত জাগা যাচ্ছে না। আরো কয়েক বছর জেগে নাও। ওকে, ভাইয়ার লাইফে তো ভুরি ভুরি অ্যাচিভমেন্টস, আমি বলবো কোন অ্যাচিভমেন্টটা আপনার কাছে সবথেকে বেশি স্মরণীয় আজ পর্যন্ত? অ্যাচিভমেন্ট আমার, বুঝছো, ফুটবল টুর্নামেন্ট জিতলে সব থেকে বেশি ভালো লাগে। আমি একটা সাইড নোট বলে দেই, ম্যারিং মুনজেরিন শাহিদ ইজ অলসো অ্যান অ্যাচিভমেন্ট। হ্যাঁ, ইয়েস, দ্যাটস ওয়ান। তারপর সেকেন্ড গুলো আছে। আর এমনি অ্যাচিভমেন্টের মধ্যে আমার মনে হয় 10ms অনেকগুলো অ্যাওয়ার্ড পাইছিল। ফার্স্ট টাইম গ্লুমোতে অ্যাওয়ার্ড পাইছিল বার্সেলোনাতে, দ্যাট ওয়াজ বিগ। কুইন্স ইয়াং লিডার ওয়াজ বিগ। ফোর্বস আমি কখনো ভাবি নাই, দ্যাট ওয়াজ বিগ। সো বেশ কয়েকটা জিনিস যখন ফাইনাল মোমেন্ট ছিল, দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল। আর এখন যখন বুড়া হয়ে গেছি, এখন হলো ফুটবল টুর্নামেন্ট জিতলে অনেক এনার্জাইজ লাগে, আর এখন আই স্টিল গট ইট। অফকোর্স। আপনার কাছে কি মনে হয় ভাইয়া, প্রযুক্তি নাকি শিক্ষা, কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? শিক্ষা। কিন্তু শিক্ষার মধ্যে যখন প্রযুক্তি আনি তখন শিক্ষা আর প্রযুক্তি বোধ। এই জন্য তো এড টেক, এর জন্যই টেক এড না তো, না? রাইট। প্রিয় গান কোনটা ভাইয়া? অনেক, চুজ করাটা অনেক কষ্ট হয়ে যায়, ডিফিকাল্ট। এখন আমার খুব ফেভারিট একটা সং হলো স্পিরিটস, শ্রামবেলার। খুব মজা লাগে গানটা শুনতে। ভাইয়ার কাছে একটা কোশ্চেন করব। আমার আসলে ইটস লাইক টাফ টু চয়েস, কারণ অনেকগুলো আছে। বাট ওই যে ওই 15 মিনিটের কোন গানটা ফার্স্ট সেশন, এটা আসলে র্যান্ডম কিছু। আচ্ছা, আমরা হয়তো বা এরকম কোনো একটা প্লেলিস্ট পেয়ে যাব না আমরা কমেন্ট সেকশনে? কমেন্ট সেকশনে যদি না পাই তাহলে সামিরকে আমরা বকা দিব। কমেন্ট সেকশনে আমি রিসার্চ করে দিয়ে দিব। আহা, প্লেলিস্ট করে দিব। ওকে, উইথ দ্যাট বিং সেড, আমরা প্রিয় গান জানলাম, প্রিয় মুভি, এটাও আমি বলবো খুবই কঠিন একটা কোয়েশ্চেন করে ফেলছি, বিকজ আমাকে যখন আস্ক করা হয় প্রিয় গান কোনটা, মুভি কোনটা, এটা আমার জন্য ভেরি টাফ টু অ্যান্সার। বাট প্রিয় মুভি বা প্রিয় ডিরেক্টর বা মুভি কি আদৌ দেখা হয় কিনা? আই থিঙ্ক বাচ্চাকালের মুভিজগুলো হ্যাড ডিফারেন্ট ইমোশন টু ইট। I'm a big শাহরুখ খান fan. শাহরুখ খানের অনেক মুভি আছে, বাট 3 Idiots was a movie. আমি তখন কলেজে ছিলাম, was very favorite. খুব ভালো লাগছিল, loved it. 3 Idiots.
ভাইয়ার কাছেও সেম কোয়েশ্চেন করব, প্রিয় মুভি? Three Idiots is one of my favorite movie. I have watched it for more than 10 times. হ্যাঁ আমি বেশ কয়েকবার দেখছি। আমি কোনো মুভি এত মাল্টিপল টাইম দেখি নাই, বাট এই মুভিটা মাল্টিপল দেখলে ভালো লাগে। দ্য ফিউ মুভিজ যেটা মাল্টিপল টাইম দেখলে ভালো লাগে। এছাড়া আমার আরো বেশ কয়েকটা ফেভারিট মুভি আছে, লাইক স্ক্যাম 992, দেন পিচার্স, কোটা ফ্যাক্টরি। সো এই মুভিগুলো আমার কাছে ভালো লাগছে, মুভি অ্যান্ড ওয়েব সিরিজ। ওয়ান ফ্লপ মুভি অফ শাহরুখ খান যেটা আমার ফেভারিট, স্বদেশ। স্বদেশ or স্বদেশ, whatever you say, that was like আমি পরে জানছি যে মুভিটা ফ্লপ হয়েছিল, বাট আমার খুবই ফেভারিট, আমি অনেকবার দেখছি, আই লাভড ইট, খুবই ভালো লাগছে। অফকোর্স অলসো ভাইয়া, যেরকম আপনি প্রায় কিছুক্ষণ আগে শেয়ার করলেন যে আপনি অনেক স্টোরিজ দেন, অনেক অনেক জায়গায় গিয়ে বাইকিং করে করে সেখানে যাচ্ছেন। সো যেহেতু আপনি ঘোরাঘুরির কথা বললেন, কোন জায়গাটায় ঘুরতে আপনার সবচেয়ে ভালো লাগে? আমরা রিসেন্টলি একটা প্ল্যান করছি, আমরা একবার এশিয়ান কান্ট্রিতে যাব, ইউরোপের কান্ট্রিতে যাব। রিসেন্ট টাইমসে যাওয়া একটা জায়গা আমার কাছে খুব ভালো লাগছে, ইজ আমস্টারডাম, নেদারল্যান্ডস। ভেরি হ্যাপেনিং, লাভড ইট, অ্যাবসলিউটলি লাভড ইট। আমার সুইজারল্যান্ড যাওয়ার প্ল্যান ছিল, বাট সুইজারল্যান্ড ইজ ভেরি কাম, বাট নেদারল্যান্ডস ভেরি হ্যাপেনিং, খুব ভালো লাগছে। সব থেকে বেশিবার আমি যে জায়গায় গেছি আমার কাছে খুব ভালো লাগে থাইল্যান্ড। সো ইফ ইউ ওয়ান্ট টু গো ফর শপিং, বাইং সামথিং, হসপিটাল যেতে চাও, সমুদ্র দেখতে চাও, পাহাড় দেখতে চাও, সব আছে, অ্যান্ড ভেরি অ্যাফোর্ডেবল, ভেরি অ্যাফোর্ডেবল। হাউ অ্যাবাউট ইনসাইড বাংলাদেশ? বাংলাদেশে আপনার কোন জায়গাটা সবচেয়ে ফেভারিট? ক্যান্টনমেন্ট। মিরপুর ক্যান্টনমেন্ট নাকি ঢাকা? ঢাকা ক্যান্টনমেন্ট। আমার ক্যান্টনমেন্ট খুব ভালো লাগে, আমি চোখ বন্ধ করে থাকি, ফ্রেশ বাতাস, আই লাভ ইট। অ্যান্ড আমার ফুটবল গ্রাউন্ডগুলো, আমি ফুটবল খেলি। ক্যান্টনমেন্টের কোন জায়গাটা ফেভারিট? ক্যান্টনমেন্টের আজিজপল্লী, আলমজি স্কুলের ঠিক অপোজিটে যে জায়গাটা আছে, ওখানে আমি অনেক দুই দফা ছিলাম। লাভ ইট ম্যান, আমার অনেক মেমোরিজ আছে ওখানে। সামিম ভাইয়াকেও আমরা তাই দেখি, প্রায় দেখি ভাইয়া হয়তো বা বাংলাদেশের বেশিরভাগ টাইমে সিঙ্গাপুরে থাকেন, বা ওইরকম পিকচার্স গুলো আমরা এখানে দেখি। সো আপনার কাছে কি মনে হয়, ওই সিঙ্গাপুরের বেশি মজা নাকি বাংলাদেশে ঘুরতে? ডেফিনেটলি বাংলাদেশই বেশি মজা। আমি বাংলাদেশে যদি আমাকে বারবার যেতে বলা হয়, আমি সেন্ট মার্টিন চুজ করব। সো আমি আসলে লাইক থাকে না যে পাহাড় নাকি বিচ, কোনটা চুজ করবো? সো আই এম এ বিচ গাই, সো আমি হচ্ছে বিচ চুজ করবো আর কি। সো এটাই আমি জানি না আমি কোনটা চুজ করবো, এই জন্য আমার থাইল্যান্ড বেশি ভালো লাগে, আমার দূরেই ভালো লাগে, দূরেই পাওয়া যায় এখানে। পাহাড় নাকি সমুদ্র? তাহলে এই কোয়েশ্চেনটা কি পাহাড়ের পাশের সমুদ্রটা। ওহো, বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস ইউর প্রেশাস টাইম। আমরা আমাদের পডকাস্টের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। বিফোর এন্ডিং দিস, মোস্ট ডেফিনেটলি আমি দুজনের কাছ থেকে একটু শুনতে চাই, হোয়াট ইজ দ্য ওয়ান অ্যাডভাইস আপনারা দিতে চান টু অল অফ দ্য লার্নার্স আউট দেয়ার? আমরা আগে ভাইয়ার কাছে শুনবো। My one advice would be never stop learning. So I'm also inspired from 10 minute school. So always আমাদের আসলে ট্রাই করা উচিত। সো যতক্ষণ না পর্যন্ত আসলে আমরা আমাদের হাইয়েস্ট লিমিটে পৌঁছাতে পারবো, আমাদের ট্রাই করে যাওয়া উচিত। সো নেভার স্টপ লার্নিং অ্যান্ড নেভার স্টপ ট্রাইং। Yeah, that's one of my favorite lines as well. আমি অনেক বাচ্চাকাল থেকে এটা সবসময় ইভেন্টে শেষে এটা বলাই, I absolutely believe in this. আরেকটা হলো আমাদের একটা কোর ভ্যালুজ আছে, আমার কাছে মনে হয় ইয়াং জেনারেশনের জন্য এটা অনেক বেশি প্রযোজ্য। একটু র, ইটস কল স্টপ কমপ্লেনিং, স্টার্ট ফিক্সিং। সো আমার কাছে মনে হচ্ছে যে আজকালকার জামানায় স্পেশালি প্রযুক্তিগত পরিবর্তনের কারণে অনেক কিছু সহজ হয়ে গেছে, চ্যাট জিপিটি থাকার কারণে কত কিছু সহজ হয়ে গেছে। সো আই অ্যাম আ কোর বিলিভার ইন দিস ভেরি র স্টেটমেন্ট, স্টপ কমপ্লেনিং। এই স্টেটমেন্টটা আমার রুমে হচ্ছে ওয়ালে টানানো আছে অ্যাকচুয়ালি, মানে ভাইয়ার অফিসের পেছনে আমি দেখছি। This has been a core value of ours for a long time. So yeah, that's my core Of course. দর্শকদের উদ্দেশ্যে আমরা তাই বলতে চাই যে at the end of the day আমরা যা যা জিনিস এখান থেকে নিলাম, দ্য কোর ইনসাইট দ্যাট আই উড গেট ইজ টু বি রিয়েলি প্যাশনেট। বিকজ আমরা দুজনের কাছ থেকে কিন্তু শুনেছি যে তারা দুজনই দে স্টার্টেড অফ এস টিচার থেকে এখন এইরকম একটা প্ল্যাটফর্ম তারা ওপেন করেছে। এখন আমরা পড়াশোনা বা এরকম যাই আমরা চিন্তা করি না কেন, আমরা আগে যে বোরিং যে ব্যাপারটা, আমি বলবো যে ওই বোরডমটা থেকে কিন্তু আমরা অনেকটুকুই চলে আসছি। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস ইউর প্রেশাস টাইম। মোস্ট ডেফিনেটলি আমি অনেক অনেক হাম্বল অ্যান্ড আমি বলবো যে আই এম ভেরি ভেরি ডিলাইটেড টু বি আ পার্ট অফ দিস। আমি খুব ক্ষুদ্র একটা মানুষ, বাট দ্য ফ্যাক্ট দ্যাট আমি আপনাদেরকে ইন্টারভিউ করতে পারছি। Thank you so much. You're a rockstar teacher. Be like that. Keep rocking. এরকম amazing interactive আড্ডা হোস্ট করতে থাকো। I wish you all the very best. Samir, thanks to your team. I love this entire experience. I wish you
all very best and inshallah আরো অনেক আড্ডাতে দেখা হবে ইনশাআল্লাহ ভাই থ্যাংক ইউ সো মাচ ফর ইওর প্রেশাস টাইম My pleasure, and my আমাদের pleasure. ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে আমাদের সাথে জয়েন করার জন্য। until next time Of course. Next And episode. কিছুক্ষণ আগে যে আমরা একটা কোল্যাবের কথা বললাম, মেবি উই আর গোনা সি দ্যাট ভেরি সুন। 100% ইনশাআল্লাহ ওকে, এনিওয়েজ থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে সবার সাথে পরবর্তী এপিসোডে। অ্যান্ড অফ কোর্স আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। অ্যান্ড ইন দ্য ফিউচার আমাদের নেক্সট এপিসোডসে আপনারা আর কাকে কাকে চান অ্যাজ আওয়ার গেস্ট হিয়ার ইন দিস পডকাস্ট সেটাও জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড কিপ অন লার্নিং, কিপ অন গ্রোয়িং, স্টপ কমপ্লেনিং। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।